হাই 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 হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, ক্লাসে কি কোনো সমস্যা হচ্ছে? জিনিসটা আসতেছে না কেন সামনে? ব্যাচ ফ্লেমস কি ব্যাপার? না, ঠিকঠাক আছে। হ্যালো 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 হ্যালো। এই যে আসি 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 রে বাবা, আসি, আমি কোথাও যাই নাই রে। আসি রে বাবা, আসি। আরেকটু হইলে চাটা পুড়ে গেছিল গো। বুঝি প্রত্যেকদিন ক্লাসের সাথে আমার চায়ের যে একটা সাংঘর্ষিক ঘটনা ঘটে। ক্লাস আর চা কখনো একসাথে হয় না। আমার কলম কোথায় গো? এই তো পেয়েছি। হ্যালো, হাই, হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছো তোমরা? হাই 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 হ্যালো। এ কি? ওমা, এই দাঁড়াও, ক্যামেরার মধ্যে কি হয়েছে? লাইট লাগবে মনে হয়। দাঁড়াও 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 দাঁড়াও। আইএসও কই? এটাকে হচ্ছে একটু, ওই ওই, ঠিক আছে। এখানে কি শাটার স্পিড একটু কমাইতে হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এবার ঠিক আছে। একটা ইয়ে আসতেছিল না, ফ্লিকার আসতেছিল তাই না? এবার ঠিক আছে না? আয় হায়, কাম সারছে। এ কি, এই অবস্থা হইলো কেন? এবার ঠিক আছে মনে হয়। এবার দেখো তো। এবার 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 নাও বেটার। হ্যাঁ, এবার ঠিক আছে। গাইজ, হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা? কেমন আছেন আপনারা? হ্যাঁ, আহ, এই বেটাই আমি লেট, মানে ক্লাস তো শুরু করছি আরো 6 মিনিট আগে। দাদা, আগেও এফবিতে ভিডিও দেখলাম, নেট সব ঠিক ছিল, কিন্তু প্রতিবার আপনার ক্লাসে ঢুকতে নেটে সমস্যা হয়, কি করা উচিত? আমার সাথে কি তোমার কোনো সমস্যা আছে, বা তোমার নেট প্রোভাইডারের কোনো সমস্যা আছে? যদি থাকে আমাকে একটু জানাইতে বলো তোমার নেট প্রোভাইডারকে, ঠিক আছে? ওকে, আমি দেখে নিবনি, ঠিক আছে? এমনিতে তো সমস্যা হওয়ার কথা না। ক্লাসে মাঝে মধ্যে এমন হয় যে হচ্ছে তোমার লাইভ স্ট্রিমিংয়ে সমস্যা হয়, কারণ স্ট্রিমিংয়ের জন্য একটু বেশি নেট স্পিড লাগতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট দিস, লাগলেও লাগতে পারে। চ্যাট জিবিটিকে একবার জিজ্ঞাসা করতে পারো। এখন থেকে যে কোনো ঝামেলা সবার আগে বলবো চ্যাট জিবিটিকে, ঠিক আছে? যে এই হচ্ছে আমার সমস্যা, এটা সমাধান কি হতে পারে, দেখবো খুবই সুন্দর একটা সমাধান দিয়ে দিছে। ওকে, যাই হোক গাইস, সো আজকের ক্লাসে হচ্ছে আমরা খুবই সুন্দর সুন্দর দুইটা টপিক পড়বো। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে আজকে আমরা ক্লাসের শুরুতে পড়বো হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং টপিক, সেটা হচ্ছে মোশনাল ইএমএফ। সো যাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট নাই, তারা ক্লাসের প্রথম পার্টটাকে কমপ্লিটলি স্কিপ করতে পারো। এই জিনিস এইচএসসি পরীক্ষায় আশা করতেছি আসবে না, কারণ তোমাদের বইয়ের মধ্যেই এইটা নাই। মানে এই রিলেটেড আলোচনা আছে, বাট ডিরেক্টলি তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে এইটা নাই। ওকে, সো এইচএসসি পরীক্ষার জন্য এটা মোটেও গুরুত্বপূর্ণ না, বাট জিনিসটা খুবই সুন্দর একটা কনসেপচুয়াল জিনিস। জিনিসটা পড়লে হচ্ছে মজা পাবা। এবং আরেকটা কথা হচ্ছে, আমাদের কত সালে যেন এই প্রশ্নটা আসছিল, বুয়েটে হচ্ছে এই প্রশ্নটা আসছিল। এইটারও হচ্ছে আরেকটু অ্যাডভান্স ভার্সন আছে। সো যদি এটাকে আরও পেঁচাই, এই প্রশ্নটাকে কীরকম হইতে পারে সেটাও হচ্ছে আমি দেখাই দিব। মানে এর বাইরে আসলে কোনো দিনই প্রশ্ন আসবে না, যতটুকু পড়াই দিব একদম বুয়েট পর্যন্ত হচ্ছে এর চেয়ে কঠিন প্রশ্ন করবে না। ওকে, সো আমরা সব কিছুই শিখে রাখবো, সব কিছুর প্রমাণ হয়তো বা দেখানো সম্ভব হবে না, কারণ এত কিছু তোমাদের নাই। সো সব কিছুর প্রমাণে হয়তো বা আমি যাবো না। প্রথম যে পার্টটা আছে সেইটার দুইটা ওয়েতে আমি তোমাদেরকে প্রমাণ দেখাই দিব, কারণ হচ্ছে যেটা ইএমএফ দিয়ে প্রমাণ, সেটা তোমার কনসেপ্টটাকে একদম যে পুরোপুরি স্ট্রং করবে এমন না। ইএমএফ এর প্রমাণটা কনসেপ্টটাকে পুরোপুরি ক্লিয়ার করবে না, আমার কাছে পার্সোনালি মনে হয় না, ঠিক আছে? সো আমরা হচ্ছে আরেকটা কনভেনশনাল মেথডের প্রমাণ দেখব, ঠিক আছে? যেন হচ্ছে তোমার কনসেপ্ট বিল্ড আপটা হয়, যে এখানে লরেন্স ফোর্স কীভাবে কাজ করতেছে, কারণ ইএমএফ এর প্রমাণ দিয়ে দেখাইলে তুমি লরেন্স ফোর্সের কনসেপ্টটা এখানে রিলেট করতে পারবা না। ওকে, সো দুইটা প্রসিডিউরে তোমাকে প্রমাণ দেখানো হবে মোশনাল ইএমএফ এর, এবং আপনার বোঝা লাগবে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টার্গেট করতেছেন, যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা দিবেন, বুয়েটে পরীক্ষা দিবেন, পড়ে যাবেন, যেভাবে যেভাবে বলতেছি পড়ে যাবেন, তাইলে আর সমস্যা নাই। ওকে, ঠিক আছে। 26-এর সাথে ইজ ইনস্ট্যান্ট কনভারসেশন করেন প্লিজ, বিকজ আপনি আমাদের বলে গেছেন কি ভাই, 26-এর সাথে ইনস্ট্যান্ট কনভারসেশন করেন প্লিজ, বিকজ আপনি আমাদের ভুলে গেছেন। আমাদের প্রবলেম সলভিং ক্লাস নেন না কেন? এই তোমরা প্রবলেম সলভিং ক্লাস করো, তোমরা, আচ্ছা তোমরা প্রবলেম সলভিং ক্লাস করো, তোমাদের জন্য আজকে নতুন একজনকে নিয়েও আসলাম টেলিগ্রামে প্রবলেম সলভিং এর জন্য। সো যে কোনো রকম প্রবলেম টেলিগ্রামে দিয়ে দাও, সলভ হয়ে যাবে, এখন থেকে ইনস্ট্যান্ট সলভ হবে, সমস্যা নাই আর কোনো, ঠিক আছে? তো টেলিগ্রামে একটা সমস্যা দিয়েছি, আপনি সময় পাইলে বুঝাই দিন। টেলিগ্রামে একজনকে বসায় রাখছি প্রবলেম সলভ করাই দেওয়ার জন্য, দেখবে একটু পরে সলভ চলে আসছে, ঠিক আছে? দিয়ে খালি প্রিয়ন্তকে একটা মেনশন দিয়ে দিও, দেখবা ধূপ ধাপ সলভ দিয়ে দিচ্ছে। ওকে, ঠিক আছে গাইজ, আমি সাউন্ড একটু চেক করি।
হ্যাঁ সাউন্ড আশা করি ঠিক আছে, তোমাদের কাছে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি খালি কমেন্ট একটু জানিয়ে দিবা। তোমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিলে আমরা আসলে ক্লাস শুরু করে দিব, কারণ পড়া আসলে অনেক বেশি, সময় হাতে অনেক কম, সময়কে কাজে লাগিয়ে পড়াটাকে শেষ করতে হবে। দিস ইজ দ্য টার্গেট, তাহলেই জীবন আগাবে, আদারওয়াইজ কিন্তু জীবনে আগানো বড়ই কঠিন বাচ্চারা। লেটস গো, ও মাই গড। ওকে, আশা করছি সবকিছু ঠিকঠাক আছে, যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানায় দিয়ে। ওকে আসা শুরু করতেছি। প্রথমে আমরা কি পড়ব? মোশনাল ইএমএফ। ভাইয়া মোশনাল ইএমএফ কোথায় লাগবে? শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে লাগবে। ভাইয়া মোশনাল ইএমএফ কি এইচএসসি পরীক্ষায় লাগবে? যেমনটা এতক্ষণ ধরে বলতেছিলাম, না, এইটা আপনাদের এইচএসসি পরীক্ষায় লাগবে না। ভাইয়া এটা কি কোনো আসমানি টপিক যেটা এইচএসসি পরীক্ষায় লাগবে না বাট আপনি পড়াচ্ছেন? নো, আপনাদের বইয়ে যতটুকু আলোচনা আছে সেটা দিয়ে এটাকে ব্যাখ্যা করা সম্ভব, জাস্ট একটু অন্য পার্সপেক্টিভে আপনার চিন্তা করা লাগবে। এবং এখান থেকে প্রশ্ন আগেও ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আসছে, ভবিষ্যতেও আশা করা যায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আসেন আমরা শুরু করতেছি। প্রথমে একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। লেটস সাপোজ তোমার কাছে হচ্ছে জেনারেলাইজ কনসেপ্টটা বুঝাই, এরকম ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? কিরকম একটা ম্যাগনেটিক ফিল্ড? এরকম 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 এরকম, ওকে? এই 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 এরকম 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 এরকম, ঠিক আছে? এবং ধরো তোমার কাছে একটা কন্ডাক্টিং রড আছে। কি আছে? একটা কন্ডাক্টিং রড আছে। কন্ডাক্টিং রড মানে কি? মানে হচ্ছে পরিবাহী দিয়ে তৈরি একটা রড যে কিনা তড়িৎ পরিবহনে সক্ষম। ওকে, এখন এই কন্ডাক্টিং রডটাকে তুমি যদি গতিশীল করো, বিভিন্নভাবে ইএমএফ তৈরি হইতে পারে। এক নাম্বার উপায় হচ্ছে তুমি চাইলে এটাকে গতিশীল করতে পারো, ডান দিকে গতিশীল করতে পারো, বাম দিকে গতিশীল করতে পারো। যদি গতিশীল করো তুমি কি দেখবা জানো? এই রডের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে বা একটা ইএমএফ তৈরি হয়েছে। অথবা তুমি যদি এই রডটাকে ঘোরানো শুরু করো বা রোটেট করা শুরু করো, তাইলেও তুমি দেখবা এই রডের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে বা ইএমএফ তৈরি হয়েছে। এবং এই অবস্থায় ধরো একটা রড আছে বা তোমার কাছে এরকম একটা কন্ডাক্টিং তার আছে, ঠিক আছে? বুঝছো? তুমি কি করছো? এই সার্কিটটাই কমপ্লিট করছো। এটা তো কোনো ক্লোজ লুপ না, তাই না? ধরো এখানে দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হলো, লেটস সাপোজ 5 ভোল্ট। ওকে, এই অবস্থায় কি এখানে বিদ্যুৎ পরিবহন হবে? না, বিদ্যুৎ পরিবহন কিন্তু কখনোই একটা ওপেন সার্কিটের মধ্যে হইতে পারে না। বিদ্যুৎ পরিবহন তখনই হবে যখন এটা একটা ক্লোজ সার্কিট হবে। সো আমরা এই রডটাকে যদি একটা ক্লোজ সার্কিট সামহাউ বানাই দিতে পারি, লেটস সাপোজ এরকম একটা সার্কিট তুমি বানাই দিছো, তখন তুমি দেখবা এই বরাবর কি হইছে? তড়িৎ পরিবহন শুরু হয়ে গেছে। কেন? কারণ এখানে দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আছে এবং আমরা একটা ক্লোজ সার্কিট বানাই দিছি, তখনই আমরা দেখতে পারবো এখানে একটা তড়িৎ পরিবহন শুরু হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখানে একটা দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি করা বা ইএমএফ ইনডিউস করা। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনডিউসড ইএমএফ। কি? ইনডিউসড ইএমএফ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ইএমএফ যেন কেমনি ইনডিউস হইতো? ভাইয়া ভুলে গেছি, ভুলে গেলে মা হয়, লাস্ট 2 দিন ধরে পড়াচ্ছি। ইএমএফ কেমনি ইনডিউস হইতো বলো তো? ইএমএফ কেমনি ইনডিউস হইতো? যদি কোনো একটা নির্দিষ্ট সারফেসের মধ্যে দিয়ে অতিক্রমকারী তড়িৎ ফ্লাক্সের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে, তাহলেই আসলে সেখানে কি হবে? ইএমএফ ইনডিউস হবে। এবং সামহাও যদি আমরা সেই সার্কিটটাকে একটা ক্লোজ লুপ বানাইতে পারি, তাহলে সেই সার্কিটের মধ্যে তড়িৎ পরিবহনও শুরু হয়ে যাবে। তাহলে ইএমএফ ইনডিউস হওয়ার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে অতিক্রমকারী ফ্লাক্সের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে। অতিক্রমকারী ফ্লাক্সের মান, ফ্লাক্স মানে হচ্ছে ফাই এর মান, ফাই এর মান কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে। কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে, তাহলেই ইএমএফ ইনডিউস হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। বুঝতে পেরেছো? একদম সহজ, মনে থাকবে। এটাই তো ছিল। কার ল ছিল এটা? ভাইয়া ভুলে গেছি, এটা কি আপনার ল ছিল? না, এটা ফ্যারাডের সূত্র ছিল। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন একটু দেখবো যে এটাকে কিভাবে কি করলে এটার মধ্যে একটা ইএমএফ ইনডিউস হইতে পারে। আমি আগেই বলে দিচ্ছি এখানে আমাদের কি করা লাগবে। এটাকে আইদার তোমার এই বরাবর গতিশীল করা লাগবে, ওকে, অথবা এই বরাবর গতিশীল করা লাগবে। ক্ষেত্র বিশেষে তুমি চাইলে এই বরাবরও গতিশীল করতে পারো, এই বরাবরও গতিশীল করতে পারো, এই বরাবরও গতিশীল করতে পারো, এই বরাবরও গতিশীল করতে পারো। ওকে, মোস্ট অফ দ্য কেসেস আমাদের হচ্ছে একটা স্পেশাল কেস পড়ানো হয় যেখানে আমরা ওকে গতিশীল করব 90 ডিগ্রি কোণে। কত ডিগ্রি করে? 90 ডিগ্রি কোণে। বাট এর বাইরেও জেনারেল কেস আছে, জেনারেল কেসগুলো আমরা একটু দেখব। বাট পরীক্ষায় আসলে দেখবা এই স্পেশাল কেসটাই চলে আসছে, ঠিক আছে? কারণ মোস্ট অফ দ্য বইয়ে হচ্ছে বা যে কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো অ্যাডমিশন আসছে, সেগুলো হচ্ছে স্পেশাল কেসটা নিয়েই আসছে। বাট আমরা শুধুমাত্র স্পেশাল কেসের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা কি পড়বো? আমরা জেনারেল কেসও পড়বো। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে এই কন্ডাক্টিং রডটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতিশীল করা।
কি করা, গতিশীল করা। সামহাও যদি গতিশীল করতে পারি, ভাই কেমনে গতিশীল করব? তুমি হয়তো বা এভাবে হাত দিয়ে গতিশীল করতে পারো, অথবা তুমি হচ্ছে কেমন কোন একটা মেকানিজম সেট করতে পারো যেটা এই রডটাকে অটোমেটিক্যালি এই দিকে গতিশীল করবে। যদি রড গতিশীল হয় তাহলেই দেখবো এই রডের দুই প্রান্তে কি হয়েছে, ইএমএফ ইনডিউস হয়ে গেছে বা বিভব পার্থক্য তৈরি হয়ে গেছে। এবং সামহাও যদি এরকম একটা ক্লোজ লুপ তৈরি করে দিতে পারো, তখনই দেখবা এই লুপের মধ্যে কারেন্টও তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে? এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, দেখো এই রডটাকে যখন তুমি গতিশীল করতেছো এবং যখন ওর দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে, তখন কিন্তু এটা একটা ব্যাটারির মতো বিহেভ করতেছে, তাই না? দেখো রডের এই পাশে প্লাস এই পাশে মাইনাস, দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আছে এবং এই বিভব পার্থক্যের জন্য কি হচ্ছে, এখানে কারেন্ট ফ্লো করতেছে। এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম হইতে পারে? এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হইতে পারে এরকম, এই 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 এই, সিম্পল। এইটাই হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে এখানে রডটা কিসের মতো বিহেভ করবে? ব্যাটারির মতো বিহেভ করবে বা সোর্সের মতো বিহেভ করবে, যেই সোর্স সার্কিটের মধ্যে কারেন্ট তৈরি করতেছে। ওকে, তার মানে এখানে আমরা একটা কন্ডাক্টিং রডকে কিসে রূপান্তরিত করব? ব্যাটারিতে রূপান্তরিত করব। সো মাথায় রাখবেন এখানে আমরা কি করতেছি, মানে অনেকটা এরকম আর কি, যে একটা কন্ডাক্টিং রডকে অ্যানালজিক্যালি বলতে পারো, একটা কন্ডাক্টিং রডকে আমরা কিসে রূপান্তরিত করতেছি? ব্যাটারিতে রূপান্তরিত করতেছি, যে কিনা আমাদেরকে এনার্জি সাপ্লাই দিবে। ঠিক আছে, ক্লিয়ার? কনফিউশন নাই? ওকে গুড ভাইয়া, আসো এবার আমরা প্রমাণটা দেখব। ভাইয়া এটা কিভাবে হয় লেখো, প্রসেস 1। ঠিক আছে, একদম ধূপধাপ বুঝে যাব, খুব বেশি সময় নেওয়ার দরকার নাই, কারণ এই লরেন্স ফোর্স সম্পর্কে আমরা আগেও পড়াশোনা করছি। লরেন্স ফোর্স কি ছিল বলো তো? যখন একটা চার্জের উপর তড়িৎ বল এবং চৌম্বক বল একসাথে কাজ করে, তখন সেই চার্জের উপর যে লব্ধি বলটা, সেটাকে আমরা বলি হচ্ছে লরেন্স ফোর্স। ভাই এখানে চার্জ কই থেকে আসলো? আসতেছি। তাহলে প্রথমে আমরা সার্কিটের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা একটু আঁকি। এই বরাবর হচ্ছে আমাদের কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। কি আছে বলো তো? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে ভাইয়া, ম্যাগনেটিক ফিল্ড আছে, বুঝতে পারছি। তারপর ভাইয়া তারপর হচ্ছে এখানে আছে একটা কন্ডাক্টিং রড। কি আছে বলো? একটা কন্ডাক্টিং রড। আচ্ছা, সেই কন্ডাক্টিং রডটাকে আমরা কি করছি? গতিশীল করছি। ভাইয়া কোন বরাবর গতিশীল করব? দেখো আমরা স্পেশাল কেসটাতে কন্ডাক্টিং রডটাকে আইদার এই দিকে গতিশীল করব অথবা ডান দিক গতিশীল করব। কি বললাম? আইদার বাম দিকে গতিশীল করব অথবা ডান দিক গতিশীল করব। ভাইয়া অন্য কোনো দিকে গতিশীল করলে কি হবে না? হবে, বাট স্পেশাল কেসে আমরা এই দিকে গতিশীল করব, যে কোনো একদিকে, আইদার ডান অথবা বাম। ধরো আমরা ডান দিক গতিশীল করলাম, ওকে, ভি। আচ্ছা, এখানে তিনটা ভেক্টর রাশি আছে। কয়টা ভেক্টর রাশি আছে? তিনটা ভেক্টর রাশি। এবং তুমি যদি খেয়াল করো এখানে তিনটা ভেক্টর 90 ডিগ্রি কোণে অবস্থিত। সো আমাদের যে স্পেশাল কেসটা, এখানে আমরা যেটা পড়তেছি একটা স্পেশাল কেস, সেই স্পেশাল কেসে তিনটা ভেক্টর পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত হবে। ভাইয়া তিনটা ভেক্টর কোথায়? আমি তো দেখি না। তুমি দেখতেছো বাট তুমি বুঝতেছো না গো। দেখো এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে না? আছে। এটা কি একটা ভেক্টর রাশি। এখানে কি রডের একটা ভেলোসিটি আছে না? একটা বেগ নিয়ে আমরা রডটাকে গতিশীল করব। বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এই যে আমাদের আরেকটা ভেক্টর। আরেকটা ভেক্টর কোনটা ভাইয়া? আরেকটা ভেক্টর হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য ভেক্টর। বলো এখানে রোডের দৈর্ঘ্য ভেক্টর কোন দিকে? তুমি দুই দিকেই চিন্তা করতে পারো, আইদার এই দিকে চিন্তা করতে পারো অথবা এই দিকে চিন্তা করতে পারো। লেটস সাপোজ আমি চিন্তা করলাম রডের যে দৈর্ঘ্য ভেক্টরটা সেটা হচ্ছে এই দিকে। এইটা হচ্ছে আমাদের রডের দৈর্ঘ্য ভেক্টর, লেন্থ ভেক্টর। ঠিক আছে, বা যদি আর একটু সুন্দর মতো করে আঁকার চেষ্টা করি, ও মাই গড, আর একটু সুন্দর মতো করে যদি আঁকি তাহলে জিনিসটা হবে হচ্ছে এরকম। এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ভেক্টর। ঠিক আছে, কি? রডের দৈর্ঘ্য ভেক্টর। দেখো তো তিনটা ভেক্টর পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত না? 90 ডিগ্রি কোণে অবস্থিত। আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে, মানে হচ্ছে যে এই বরাবর। ম্যাগনেটিক ফিল্ডের সাথে বেগ কেমনে আছে? লম্ব বরাবর। একটা হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, বেগ হচ্ছে এই দিকে। তাহলে আমি যদি বেগটাকে দেখাই, লেটস সাপোজ দেখাই দিব, দাঁড়াও। এই বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই বরাবর হচ্ছে বেগ, আর যে দৈর্ঘ্য ভেক্টরটা হচ্ছে এই বরাবর। ওকে, সো তিনজন কি পরস্পরের সাথে লম্ব। সো স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। তাহলে আমাদের এই কেসটাতে তিনটা ভেক্টর কেমনে থাকবে? বি, দেন হচ্ছে ভি এবং এল। ম্যাগনেটিক ফিল্ড, রডের দৈর্ঘ্য ভেক্টর এবং রডের যে ভেলোসিটি, এই তিনটা ভেক্টর হবে হচ্ছে পরস্পরের উপর লম্ব। লম্ব না হইলেও কাজ হবে, সমস্যা নাই, বাট এটা নিয়েই আমাদের মেইন পড়াশোনা। ঠিক আছে,
এই ভেক্টর ত্রয় কি পরস্পরের উপর লম্ব, আরে পরস্পরের উপর লম্ব, ঠিক আছে, পরস্পরের উপর লম্ব। বুঝতে পারছেন? একদম ইজি, ক্লিয়ার গাইস? খুবই 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 সহজ। আচ্ছা, এখন একটা কথা বলো, এটা একটা কন্ডাক্টিং রড বা একটা মেটাল দিয়ে তৈরি রড। কন্ডাক্টিং রড মানে কি? যে তড়িৎ পরিবহনে সক্ষম, মানে হচ্ছে মেটাল। এখন মেটালের মধ্যে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। মেটালে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে আমি চিন্তা করতে পারি না এই মেটালের ভিতরে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। আছে। এই রডটাকে যখন আমি সামনের দিকে গতিশীল করতেছি, ভিতরে থাকা মুক্ত ইলেকট্রন গতিশীল হবে না? অবশ্যই গতিশীল হবে। যখন এই রডটা সামনের দিক গতিশীল হবে, রডের সাথে সাথে ভিতরে থাকা মুক্ত ইলেকট্রনও কি হবে? সামনের দিকে গতিশীল হবে। আচ্ছা, এই রডটা কিসের মধ্যে রাখা? একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, আমাকে এই প্রশ্নের উত্তর দেন তো, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগ নিয়ে গতিশীল হয়, ম্যাগনেটিক ফিল্ড কি তার উপর বল প্রয়োগ করে নাকি করে না? একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যখন চার্জকে গতিশীল করবা, ম্যাগনেটিক ফিল্ড সেই চার্জের উপর বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। সেটাকে আমরা কি বলি? ম্যাগনেটিক ফোর্স। বলো তো সেই ম্যাগনেটিক ফোর্সের মান কেমনে বের করতাম? খুবই সহজ, FB ইজ ইকুয়ালস টু QVB সাইন থিটা। চ্যাপ্টার 4-এ পড়ে আসছি। এখানে কিউটা কি? চার্জের মান, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে বেগ, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান, এবং থিটা হচ্ছে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এই কেসটাতে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কত? আমার ভেলোসিটি হচ্ছে এই দিকে, চার্জের বেগ হচ্ছে এই দিকে, এবং আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, সাইন 90। দ্যাট মিন্স ম্যাগনেটিক ফোর্সের মান হবে EVB। ওকে, সো ম্যাগনেটিক এই রডটা বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই রডটা যখন গতিশীল হবে, তখন তার ভিতরে থাকা মুক্ত ইলেকট্রনও গতিশীল হবে। কারণ একটা কন্ডাক্টিং রডের ভিতরে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। রডটা যখন গতিশীল, ভিতরে থাকা মুক্ত ইলেকট্রনটাও গতিশীল। এবং একটা চার্জ যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতিশীল হয়, ম্যাগনেটিক ফিল্ড কি করে? তার উপরে বল প্রয়োগ করে। কতটুকু বল প্রয়োগ করে? QVB সাইন থিটা। সো সেখান থেকে আমরা ইলেকট্রনের উপর প্রযুক্ত বল এই কেসটাতে বের করে ফেলছি। তার মানে এই রডটা গতিশীল হইলে এই ইলেকট্রন একটা বল ফেস করবে, সেই বলের মান হচ্ছে এত। প্রশ্ন হচ্ছে বলের ডিরেকশন কোন দিকে? বলো, বলের ডিরেকশন কেমনে বের করতাম? রাইট হ্যান্ড রুলস, মনে আছে? এই চারটা আঙ্গুলকে আমরা কোন দিকে দিতাম বলেন তো? ম্যাগনেটিক ফিল্ডের দিকে। আচ্ছা, এই আঙ্গুলটাকে কোন দিকে দিতাম? পজিটিভ চার্জের গতির দিকে, এবং হাতের তালুর ডিরেকশনটা হয়তো হচ্ছে ফোর্সের ডিরেকশন। যারা ভুলে গেছো তাদের উদ্দেশ্যে আর একবার, এই চারটা আঙুলকে আমাদের দেওয়া লাগতো ম্যাগনেটিক ফিল্ডের দিকে, এই আঙুলটাকে আমাদের দেওয়া লাগতো পজিটিভ চার্জের গতির দিকে। কোন দিকে? পজিটিভ চার্জের গতির দিকে। আর এই হাতের তালুর যে ডিরেকশনটা, সেটাই হয়তো চার্জের উপর প্রযুক্ত ফোর্সের ডিরেকশন। তাহলে আসেন, আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ভিতরের দিকে। আচ্ছা, পজিটিভ চার্জের গতি কোন দিকে? ভাইয়া পজিটিভ চার্জ কোথায়? পজিটিভ চার্জ তো দেখতেছি না, দেখার কথাও না। আচ্ছা, নেগেটিভ চার্জ যেদিকে যাবে, আমরা অ্যাজিউম করে নেই পজিটিভ চার্জ তার উল্টা দিকে যাচ্ছে। কারেন্টের ক্ষেত্রে আমরা কি করতাম? কারেন্ট যেদিকে যায় আমরা ধরতাম হচ্ছে ইলেকট্রন তার উল্টা দিকে যাচ্ছে, বা ইলেকট্রন যেদিকে যায় তো প্রচলিত প্রথম অনুযায়ী আমরা ধরে নিতাম যে কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, কারণ প্রচলিত প্রথম অনুযায়ী কারেন্টের ডিরেকশন হচ্ছে পজিটিভ চার্জ ফ্লোর ডিরেকশন। তাহলে আমার ইলেকট্রন যদি এইদিকে যায়, পজিটিভ চার্জের বেগ কোন দিক কাজ করবে? বিপরীত দিক কাজ করবে। তাহলে আমাকে বলেন, ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, পজিটিভ চার্জের বেগ এই দিকে। দেখো, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভিতরের দিকে, চারটা আঙুলকে ভিতরের দিকে দিলাম। পজিটিভ চার্জের বেগ হচ্ছে বাম দিকে, যেহেতু নেগেটিভ চার্জ ডান দিকে যাচ্ছে, তার মানে পজিটিভ চার্জ বাম দিকে আসতেছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, পজিটিভ চার্জের বেগ বাম দিকে, হাতের তালু কোন দিকে? নিচের দিকে। তার মানে ফোর্স কোন দিক কাজ করবে? নিচের দিকে কাজ করবে। বুঝছেন? তাহলে ইলেকট্রন কোন দিকে বল লাভ করবে? ইলেকট্রন বল লাভ করবে হচ্ছে নিচের দিকে। ওকে, কেমন বল? ম্যাগনেটিক ফোর্স। ওকে, তাহলে ইলেকট্রন যদি নিচের দিকে বল লাভ করে, ইলেকট্রন কি নিচের দিকে এসে জমা হবে না এই রডের? অবশ্যই জমা হবে। সো আমি যদি কিছুক্ষণ পরের ছবি দেখি, কিছুক্ষণ পর দেখা যাবে ভাইয়া ইলেকট্রন এসে জমা হয়েছে কোথায়? যে নিচে। নিচে ইলেকট্রন জমা হয়েছে, ইলেকট্রন জমা হয়েছে, ইলেকট্রন জমা হয়েছে। তাহলে নিচে যদি ইলেকট্রন জমা হয়, উপরে কি হবে? ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। ইলেকট্রনের ঘাটতি মানে কি বলতো? পজিটিভ চার্জ, মানে উপরে হচ্ছে পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হবে। ওকে, প্লাস প্লাস।
এরকম একটা সিনারিও হচ্ছে তৈরি হবে যে আমার ইলেকট্রনগুলো নিচে গিয়ে জমা হচ্ছে এবং পজিটিভ চার্জগুলা উপরে গিয়ে জমা হচ্ছে। আচ্ছা ভাই, এই জিনিস কি অনন্তকাল ধরে চলতে থাকবে? না। আমি ভাই এটাকে গতিশীল করলাম, তার জন্য কি অনন্তকাল ধরে এটা চলবে? না, অনন্তকাল ধরে তো এটা চলবে না। কেন চলবে না? আপনি চিন্তা করে দেখেন, নিচে জমা হইছে ইলেকট্রন, উপরে জমা হইছে প্লাস চার্জ, নিচে মাইনাস চার্জ, উপরে প্লাস চার্জ। এখানে কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না? ভাই, একটা দিকে মাইনাস চার্জ আছে আর একটা দিকে প্লাস চার্জ আছে, প্লাস থেকে মাইনাসের দিকে কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে নাকি হবে না? অবশ্যই তৈরি হবে। সো যখনই নিচের দিকে এসে মাইনাস চার্জ জমা হচ্ছে, উপরে গিয়ে প্লাস চার্জ জমা হচ্ছে, উপর থেকে নিচের দিকে কি তৈরি হবে? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তারপরে আমরা বলতে পারি এখানে তৈরি হবে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। সেটা ডিরেকশন কোন দিকে? প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে। ওকে, এখন ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের উপর কোন দিকে বল প্রয়োগ করে? ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে। প্লাস চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে বল লাভ করে, মাইনাস চার্জ ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে বল লাভ করে। তাহলে ধরেন আমার কাছে এখন এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটার উপর ফোর্স কয়টা? এই ইলেকট্রনের উপর ফোর্স হচ্ছে দুইটা। প্রথমে একদম শুরুতে ফোর্স একটা, কারণ তখনও ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় নাই। একদম শুরুতে কি এখানে নেগেটিভ চার্জ জমা হয়েছিল? না। এখানে পজিটিভ চার্জ জমা হয়েছিল? না। তাহলে শুরুতে কি কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল? না। যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে, শুরুতে কোনো ইলেকট্রিক ফোর্স থাকবে? না। তাহলে শুরুতে কি থাকবে? শুরুতে থাকবে শুধুমাত্র ম্যাগনেটিক ফোর্স, এবং ম্যাগনেটিক ফোর্সের প্রভাবে নিচে জমা হবে মাইনাস চার্জ, উপরে জমা হবে প্লাস চার্জ। আলটিমেটলি উপর থেকে নিচের দিকে তৈরি হবে একটা ইলেকট্রিক ফিল্ড, এবং এই ইলেকট্রিক ফিল্ডের মানটা গ্র্যাজুয়ালি বড় হইতে থাকবে। কেন গ্র্যাজুয়ালি বড় হইতে থাকবে? দেখো, নিচে মাইনাস চার্জের পরিমাণ বাড়তেছে, যত সময় যাবে, যত দিন যাবে, নিচে কি হবে? মাইনাস চার্জের পরিমাণ বাড়বে, কারণ ম্যাগনেটিক ফিল্ড বল প্রয়োগ করে ইলেকট্রনকে নিচে পাঠাই দিবে, আর উপরে প্লাস চার্জের পরিমাণ বাড়বে। সো চার্জের মান যত বাড়বে উপরে নিচে, ইলেকট্রিক ফিল্ড তত স্ট্রং হইতে থাকবে। তার মানে শুরুতে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, শুরুতে কোনো ইলেকট্রিক ফোর্সও থাকবে না, শুধুমাত্র ম্যাগনেটিক ফোর্স থাকবে। যত সময় যাবে নিচে তত ইলেকট্রন জমা হতে থাকবে, উপরে তত প্লাস চার্জ জমা হইতে থাকবে, উপর থেকে নিচের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতে থাকবে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের মানটা স্ট্রং হইতে থাকবে যত সময় অতিবাহিত হবে। ওকে, তাহলে কিছুক্ষণ পর যদি আমরা দেখি, এখন ইলেকট্রনের উপর ফোর্স হচ্ছে দুইটা। একটা ফোর্স হচ্ছে নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। এটা কি? এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। কেন তৈরি হইলো? ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতিশীল, তার জন্য। ইলেকট্রন যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতিশীল হবে, চার্জ তো, চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডে গতিশীল হয় যে কোনো কন্ডিশনেই, তার উপর কি হবে বলেন তো? তার উপর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। ওকে, গুড। এখানে কি ইলেকট্রিক ফোর্স কাজ করবে? শুরুতে কাজ করবে না, বাট কিছুক্ষণ পর তো কাজ করবেই, কারণ কিছুক্ষণ পর একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে। ইলেকট্রিক ফিল্ড কি চার্জের উপর বল প্রয়োগ করবে না? করবে। কোন দিকে করবে বলো? কোন দিকে করবে? খুবই সহজ। ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ চার্জ। সে বল লাভ করবে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে। তার মানে ইলেকট্রনের উপর ইলেকট্রিক ফোর্স কাজ করবে এই দিক বরাবর, এই দিক বরাবর কাজ করবে ইলেকট্রিক ফোর্স। যখন একটা চার্জের উপর ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স একসাথে কাজ করে, তখন তার উপর ক্রিয়ারত লব্ধি বলকে আমরা কি বলতাম? লরেন্স ফোর্স বলতাম। তাহলে বলেন তো এখানে ইলেকট্রনের উপর লরেন্স ফোর্স কত হবে? দুইটা বল পরস্পরের বিপরীতে কাজ করতেছে, লরেন্স ফোর্স কত হবে বলো? লরেন্স ফোর্স হবে হচ্ছে বড় বল মাইনাস ছোট বল। ভাই বড় কোনটা? শুরুতে ম্যাগনেটিক ফোর্সটা বড়। শুরুতে কি হবে? শুরুতে ম্যাগনেটিক ফোর্সের মানটা বড় হবে এবং ইলেকট্রিক ফোর্সের মানটা হবে হচ্ছে ছোট। তার মানে বলতে পারি ইনিশিয়ালি লব্ধি বল হবে ম্যাগনেটিক ফোর্স মাইনাস ইলেকট্রিক ফোর্স। ওকে, এটা হচ্ছে শুরুর অবস্থা, ইনিশিয়ালি বা শুরুতে হবে এটা। এটা হচ্ছে শুরুর অবস্থা বা ইনিশিয়াল অবস্থা। যত সময় যাবে নিচে বেশি বেশি ইলেকট্রন জমা হবে, উপরে বেশি বেশি প্লাস চার্জ জমা হবে, ইলেকট্রিক ফিল্ডের মানটা কি হইতে থাকবে? বড় হইতে থাকবে। এবং ইলেকট্রিক ফিল্ডের মান যত বড় হবে, ইলেকট্রিক ফোর্সের মানও তত বড় হবে। কেন ভাইয়া? এই ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা কি ছিল রে? দেখ, যারা ভুলে গেছিস, ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা ছিল কিউই, চার্জের মান মাল্টিপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ডের মান। এখানে চার্জের মান কত? ইলেকট্রনের চার্জ মাল্টিপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, সময়ের সাথে সাথে কি ইলেকট্রিক ফিল্ডের মান বাড়তেছে না? বাড়তেছে। যদি ইলেকট্রিক ফিল্ডের মান বাড়ে, ইলেকট্রিক ফোর্সের মান বাড়বে না? বাড়বে। তার মানে যত সময় যাবে ইলেকট্রিক ফোর্সের মান কিন্তু বাড়বে, বাট ম্যাগনেটিক ফোর্সের মান কি বাড়বে?
না। ম্যাগনেটিক ফোর্স কি ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট নাকি? না তো। ম্যাগনেটিক ফোর্সের মান কিসের উপর ডিপেন্ড করতেছে? ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের বেগ এবং ম্যাগনেটিক ফিল্ডের মানের উপর। আচ্ছা, আমরা কি ইলেকট্রনের চার্জ চেঞ্জ করে দিছি? দেই নাই। আমরা কি ইলেকট্রনের বেগ চেঞ্জ করে দিছি? দেই নাই। আমরা কি ম্যাগনেটিক ফিল্ডের মান চেঞ্জ করে দিছি? দেই নাই। তাহলে কি ম্যাগনেটিক ফোর্সের মান চেঞ্জ হবে? না, ম্যাগনেটিক ফোর্সের মান কনস্ট্যান্ট। শুরুতে ম্যাগনেটিক ফোর্সটা বড়, ধরো শুরুতে ম্যাগনেটিক ফোর্সের মান হচ্ছে 10 নিউটন। লেটস সাপোজ কত? 10 নিউটন এফ বি, ওকে। এবং শুরুতে ইলেকট্রিক ফোর্সের মান হচ্ছে 1 নিউটন, ওকে। তখন লব্ধি বল কত? তখন লব্ধি বল বা লরেন্স ফোর্স হবে 9 নিউটন নিচের দিকে। নিচের দিকে কেন? কারণ দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে, লব্ধি ভেক্টর যাবে সব সময় বড় ভেক্টরের দিকে। সো শুরুতে তো আমার ম্যাগনেটিক ফোর্সটা বড়, এজন্য লব্ধি বল যাবে হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের দিকে। এবং যেহেতু শুরুতে লব্ধি বলটা নিচের দিকে, ইলেকট্রন কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। আচ্ছা, ইলেকট্রন যখন নিচে আসতেছে, ইলেকট্রিক ফিল্ডের মান বড় হচ্ছে, ইলেকট্রিক ফোর্সের মান বড় হচ্ছে, ম্যাগনেটিক ফোর্সের মান কি বড় হচ্ছে? হচ্ছে না। তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে ম্যাগনেটিক ফোর্স আমার আগেরটাই আছে, 10 নিউটন আছে, বাট ইলেকট্রিক ফোর্সের মান বাইরে গেছে, হয়ে গেছে 3 নিউটন। তখন লরেন্স ফোর্স কত? তখন ভাইয়া লরেন্স ফোর্স হচ্ছে 7 নিউটন, বাট তখনও নিচের দিকে। তার মানে ইলেকট্রন এখনো নিচে আসবে, নিচে আরো ইলেকট্রন জমা হবে, ইলেকট্রিক ফিল্ডের মান আরো বড় হবে এবং লরেন্স ফোর্সের মান আরো কমে আসতে থাকবে। সো দেখা যাবে কিছুক্ষণ পর ম্যাগনেটিক ফোর্স আমার আগেরটাই আছে, এটা তো চেঞ্জই হবে না, ইলেকট্রিক ফোর্সের মান বৃদ্ধি পেয়ে হইছে 6 নিউটন। তখন লরেন্স ফোর্স কত? তখন লরেন্স ফোর্স হচ্ছে 4 নিউটন নিচের দিকে। আরে ভাই, এখনো নিচের দিকে, তার মানে ইলেকট্রন এখনো নিচেই আসবে। যত ইলেকট্রন নিচে আসবে, ইলেকট্রিক ফিল্ডের মান তত বাড়বে, ইলেকট্রিক ফিল্ডের মান যত বাড়বে, ইলেকট্রিক ফোর্সের মান তত বাড়বে। কিছুক্ষণ পর দেখা যাবে ম্যাগনেটিক ফোর্স আগেরটাই আছে, ইলেকট্রিক ফোর্সের মান বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 9 নিউটন। তখন লরেন্স ফোর্স কত? তখন লরেন্স ফোর্সের মান হচ্ছে 1 নিউটন। কোন দিকে? নিচের দিকে। এবং তার ঠিক কিছুক্ষণ পর ম্যাগনেটিক ফোর্স আমার 10 নিউটন আছে, দেখা যাবে ইলেকট্রিক ফোর্সের মানও 10 নিউটন হয়ে গেছে। তখন লরেন্স ফোর্স বা লব্ধি বলের মান হয়ে যাবে 0 নিউটন। ইলেকট্রনের উপর নিচের দিকেও বল 10 নিউটন, উপরের দিকেও বল 10 নিউটন, লব্ধি বল কত হবে? 0 নিউটন। তার মানে এমন একটা সময় আসবে, ইলেকট্রন নিচে জমা হইতে 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 ইলেকট্রিক ফোর্সের মান বা ইলেকট্রিক ফিল্ডের মান বাড়তে 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 এমন একটা সময় আসবে যখন ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স এই দুইটার মান হয়ে যাবে সমান। কারণ ম্যাগনেটিক ফোর্সের মান তো বাড়তেছে না, গ্র্যাজুয়ালি বাড়তেছে কার মান? ইলেকট্রিক ফোর্সের মান। সো এমন একটা সময় আসবে যখন এই দুইটা বলের মান সমান হয়ে যাবে। যখন সমান হবে তখন হচ্ছে লব্ধি হয়ে যাবে কত? লব্ধি হয়ে যাবে 0। এবং যখন লব্ধি 0 হবে, তারপর কি ইলেকট্রন আর নিচে যাবে? না, তারপর কিন্তু ইলেকট্রন আর নিচে যাবে না। তুমি বলতে পারো ভাইয়া তাহলে কি ইলেকট্রন উপরে যাবে? ধরো একটা বস্তুর উপর হচ্ছে লব্ধি বল 0, সে তো উপরে নিচে কোনো দিকেই যাবে না। উপরে নিচে কখন যাবে? যখন কোনো একটা সার্টেন ডিরেকশনে লব্ধি বলটা থাকবে। তুমি বলতে পারো যে ভাইয়া ইলেকট্রিক ফোর্সের মান তো বাড়তেছিল, তাহলে কি এখন এমন হইতে পারে না ভাইয়া ইলেকট্রিক ফোর্সের মান বৃদ্ধি পেয়ে 11 নিউটন হইলো, 12 নিউটন হইলো, ম্যাগনেটিক ফোর্স তো আগেরটাই রয়ে গেল, তাহলে ভাইয়া লব্ধি বল কি এবার উপরের দিকে হওয়া সম্ভব? সম্ভব না। ইলেকট্রিক ফোর্সের মান কেন বাড়তেছিল? ইলেকট্রন নিচের দিকে আসতেছিল, তার জন্য বাড়তেছিল। ইলেকট্রন নিচে আসতেছিল, ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হচ্ছিল, তার জন্য ইলেকট্রিক ফোর্সের মান বাড়তেছিল। ঠিক যেই মুহূর্তে লব্ধি বল 0 হয়ে যাবে, ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স সমান হয়ে যাবে, তারপর কোনো ইলেকট্রন কি আর নিচের দিকে আসবে? না। এরপর কিন্তু আর কোনো ইলেকট্রনই নিচের দিকে আসবে না, মানে ইলেকট্রন একটা ইকুইলিব্রিয়ামে বসে থাকবে। বাট এতক্ষণে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন নিচে চলে আসছে এবং একটা নির্দিষ্ট পরিমাণ প্লাস চার্জ উপরে জমা হয়ে গেছে। তাহলে উপরে আছে একটা নির্দিষ্ট পরিমাণ প্লাস চার্জ, নিচে আছে একটা নির্দিষ্ট পরিমাণ মাইনাস চার্জ, দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হবে না? এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, দুই প্রান্ত থেকে একটা বিভব পার্থক্য তৈরি হবে না? হবে। এইটাই তো ইনডিউসড ইএমএফ। বুঝতে পারছেন? উপরে কি হইছে? প্লাস চার্জ জমা হইছে, নিচে কি হইছে? মাইনাস চার্জ জমা হইছে। কেন জমা হইল? এই রডটাকে ধরে আপনি গতিশীল করছিলেন, তার জন্য জমা হইছে। এটাকেই আমরা কি বলতেছি? ইনডিউসড ইএমএফ। এখন প্রশ্ন হচ্ছে ইনডিউসড ইএমএফ এর মান কেমনে বের করব? দেখো, ইনডিউসড ইএমএফ কোন অবস্থায় আসছে? শুরুতেও তো এখানে কিছুটা প্লাস ছিল, এখানে কিছুটা মাইনাস ছিল, বাট যত সময় গেছে নিচে মাইনাসের মান উপরে প্লাসের মান বাড়তেই থাকছে। যখন সামনে
সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাইছে। এমন একটা অবস্থা যখন লরেন্স ফোর্সের মান হয়ে গেছে 0, তারপর কি আর কোনো ইলেকট্রন বা প্রোটন উপরে জমা হবে? জমা হবে না। তাহলে আমি যদি একদম বলি যে ফাইনালি কতখানি ইলেকট্রন বা ফাইনালি কতখানি প্রোটন উপরে জমা হইলো, এটা আমি কোন অবস্থায় যেয়ে পাবো? এটা আমি এই অবস্থায় গিয়ে পাবো। ভাই এই অবস্থায় কেন পাবো না? কারণ এই অবস্থার একটু পরেই আসবে এই অবস্থা, এই অবস্থার একটু পরে আসবে এই অবস্থা, এই অবস্থার একটু পরে আসবে এই অবস্থা। এরপর কি আর নতুন কোনো অবস্থা আসবে? না, কারণ এরপর আর কোনো ইলেকট্রনের পক্ষে নিচে আসা সম্ভব না, আর কোনো প্লাস চার্জের পক্ষে উপরে জমা হওয়া সম্ভব না, যদি না তুমি বেগের মানটা চেঞ্জ করো। বেগের মান চেঞ্জ করলে আবার চেঞ্জ হয়ে যাবে, বাট একটা ফিক্সড বেগে গতিশীল রাখলে এই অবস্থার পর আর কোনো মাইনাস চার্জ প্লাস চার্জ উপরে নিচে জমা হওয়া সম্ভব না। তাহলে ইএমএফ বা দুই প্রান্তের যে তৈরি হওয়া পটেনশিয়াল ডিফারেন্স, সেটা আমরা কোন অবস্থায় বের করব? সাম্যাবস্থায়। মনে পড়ে এটা কিসের সাথে রিলেট করা যায় বলো তো? হল ভোল্টেজের কথা মনে আছে? আমরা যখন হল ভোল্টেজ পড়ছিলাম অনেকটা সিমিলার জিনিস আমরা দেখছিলাম, যে শুরুতে ম্যাগনেটিক ফোর্সের মান ছিল বেশি, ইলেকট্রিক ফোর্সের মান ছিল কম। যত সময় গেছে ম্যাগনেটিক ফোর্সের মান ফিক্সডই থাকছে, বাট ইলেকট্রিক ফোর্সের মানটা বাড়ছে। আমরা হল বিভব নির্ণয় করছিলাম কোন অবস্থায়? যে অবস্থায় ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স দুইটা পরস্পরের সমান হয়ে গেছিল, সাম্যাবস্থায়। সেম কাহিনী এখানে যদি তুমি নির্ণয় করো, ধরো তুমি বললা যে ভাইয়া যখন আমার ম্যাগনেটিক ফোর্স 10 নিউটন, ইলেকট্রিক ফোর্স 1 নিউটন, তখনও তো এখানে প্লাস চার্জ ছিল, অল্প ছিল বাট ছিল, এখানে মাইনাস চার্জ ছিল, তখনও তো দুই প্রান্তে বিভব পার্থক্য ছিল। হ্যাঁ ছিল, বাট ওইটা তো আমাদের নির্ণয় করার দরকার নাই, কারণ ওই বিভব পার্থক্যের মান তো ফিক্সড থাকবে না, ওটা তো একটু পরেই বৃদ্ধি পাবে। একটু পরে কেন বৃদ্ধি পাবে? কারণ একটু পরেই নিচে আরো বেশি ইলেকট্রন আসবে, উপরে আরো বেশি প্লাস চার্জ যাবে। তাহলে কি ভাই আমি এই অবস্থায় নিব? না। কেন? কারণ এইটাও একটু পরে চেঞ্জ হবে। তাহলে কি অবস্থায় নিব? না। কেন? কারণ এইটাও একটু পরে চেঞ্জ হবে। তাহলে কি অবস্থায় নিব? না, এইটাও একটু পরে চেঞ্জ হবে। তাহলে কোন অবস্থায় নিব? যেটা স্টেবল অবস্থা, সাম্যাবস্থা, এইটা একটু পরে আর চেঞ্জ হবে না। এই অবস্থায় পৌঁছানোর পর উপরের দিকে ইলেকট্রিক ফোর্স, নিচের দিকে ম্যাগনেটিক ফোর্স সমান হয়ে গেছে। সো এখন আর নতুন করে নিচে ইলেকট্রন জমা হওয়া সম্ভব না, উপরে প্রোটন জমা হওয়া সম্ভব না, বা প্লাস চার্জ অ্যাকুমুলেট হওয়া সম্ভব না। এটাকে প্রোটন বলার চেয়ে আয়ন বলাটা বেটার, ঠিক আছে? সো এই অবস্থায়, স্টেবল একটা অবস্থায় বা সাম্যাবস্থায় উপরে নিচে যে বিভব পার্থক্য, সেটাকে আমরা বলবো হচ্ছে রডের মধ্যে ইনডিউসড ইএমএফ। তাহলে আপনি যদি খেয়াল করেন, রডের উপরে আছে প্লাস চার্জ, নিচে আছে মাইনাস চার্জ। এটা কিসের মতো বিহেভ করতেছে ভাই? একটা ব্যাটারি। তুমি এখানে একটা সার্কিট কানেকশন দিয়ে দাও, একটা ক্লোজ লুপ দিয়ে দাও, এখানে কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে, ঠিক আছে? এখন এই ইএমএফ এর মান আমরা কেমনে বের করতে পারি? চলেন একটু ইএমএফ এর মানটা বের করি, খুবই সহজ। ইএমএফ যেন কোন কন্ডিশনে বের করব? যেই কন্ডিশনে ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সের মান সমান, তার মানে এই কন্ডিশনটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়ালস টু ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা ইলেকট্রিক ফোর্সের মান কত? ই ই। ম্যাগনেটিক ফোর্সের মান কত? ম্যাগনেটিক ফোর্সের মান হচ্ছে ই ভি বি, ঠিক আছে? দুই পাশ থেকে ই কাটো, তার মানে ই হচ্ছে ভি বি। ওকে, একদম সহজ। ভাইয়া এখানে কোনটা কি মিন করতেছে? ই মিন করতেছে এখানে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড, ভি মিন করতেছে এই রডটার বেগ, আর বি মিন করতেছে হচ্ছে এখানকার ম্যাগনেটিক ফিল্ডের মান। ভাই এর মধ্যে কোনটা আমার লাগবে? এর মধ্যে কোনোটাই তোমার লাগবে না, তোমার লাগবে হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য। ভাইয়া দুই প্রান্তের বিভব পার্থক্য কেমনে বের করব? আচ্ছা দেখেন, এখানে ইলেকট্রিক ফিল্ডটা কি একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড না? এই রডের বেগ কি? কনস্ট্যান্ট। ম্যাগনেটিক ফিল্ডের মান কি? কনস্ট্যান্ট। কোনোটাই তো আমরা চেঞ্জ করতেছি না। একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডে দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কেমনে বের করতাম? ইলেকট্রিক ফিল্ডের মান মাল্টিপ্লাইড বাই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। আমরা কোন দুইটা পয়েন্টের বিভব পার্থক্য নির্ণয় করব বা ইএমএফ বের করব? একটা হচ্ছে এই পয়েন্ট, আর একটা হচ্ছে এই পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মধ্যে ক্রিয়াশীল ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা। তাহলে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কত হবে? ইলেকট্রিক ফিল্ডের মান মাল্টিপ্লাইড বাই এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব। আচ্ছা এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব কত? রডের দৈর্ঘ্যের সমান, তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই এই রডের দৈর্ঘ্য, বা যেই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য আমরা নির্ণয় করতেছি সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার? ইলেকট্রিক ফিল্ডের মানটা বসায় দাও, চলে আসবে বি ভি এল। এইটাই হচ্ছে আমাদের ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা এই কেসটাতে। একদম সহজ, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের কি? ইনডিউসড ইএমএফ। বুঝেছো? খুবই খুবই সহজ।
তোমার যদি প্রমাণ দেখতে ভালো না লাগে, এই প্রমাণ তোমার আসবে না, পরীক্ষায় প্রমাণ দিবে না, তোমার হচ্ছে এই ফর্মুলাটা জানা থাকা লাগবে। ঠিক আছে, তাহলে একটা রডকে যদি এভাবে আমরা 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে ম্যাগনেটিক ফিল্ডের সাথে গতিশীল করি ভি বেগে, এল দৈর্ঘ্যের রড, ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে বি, তাহলে তার মধ্যে কি ইএমএফ ইনডিউস হবে? অবশ্যই হবে। কতটুকু ইএমএফ ইনডিউস হবে? ইনডিউসড ইএমএফ এর মান হবে বি ভি এল। একদম সহজ। বিটা কি? বিটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান। ভিটা কি? ভিটা হচ্ছে রডের বেগ, কত বেগে আমরা রডকে গতিশীল করতেছি, এবং এলটা কি? এলটা হচ্ছে রডের দৈর্ঘ্য। সো আমাদের এই ফর্মুলাটা জানা থাকা লাগবে। ওকে, একদম সহজ, বুঝতে পেরেছো? খুবই 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 সহজ। আচ্ছা, এখানে আবার অনেকের একটা কনফিউশন ক্রিয়েট হয় যে ভাইয়া এখানে কি সব সময় উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে? না, তুমি ডান দিকে গতিশীল হইছো তার জন্য উপরে প্লাস গেছে নিচে মাইনাস আসছে। তুমি বাম দিকে গতিশীল হও, মাইনাস উপরে যাবে প্লাস নিচে আসবে। তাহলে ভাই আমি কেমনে বুঝবো আমার প্লাস চার্জ কোথায় জমা হবে, মাইনাস চার্জ কোথায় জমা হবে? এটা বোঝার একটা টেকনিক আছে। প্লাস চার্জ জমা হবে সব সময় ভি ক্রস বি এর দিকে। ঠিক আছে, কোন দিকে? ভি ক্রস বি এর দিকে হচ্ছে প্লাসটা জমা হবে সব সময়। দেখো তো ভি কোন দিকে? ভি হচ্ছে এই দিকে। বি কোন দিকে? বি হচ্ছে ভিতরের দিকে। দেখো ভি হচ্ছে এই দিকে, বি হচ্ছে এই দিকে, তাহলে ভি ক্রস বি কোন দিকে? উপরের দিকে। প্লাস চার্জ কোথায় জমা হয়েছে? উপরে জমা হয়েছে। যদি এই রডটাকে তুমি বাম দিকে গতিশীল করতা তাহলে বেগ ভেক্টর কোন দিক কাজ করতো? বাম দিকে। ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে। তখন যদি ভি ক্রস বি করতাম নিচের দিকে, তখন প্লাস চার্জ জমা হইতো নিচে, মাইনাস চার্জ জমা হইতো উপরে। বুঝছেন? তাহলে প্লাস কোন দিক জমা হবে, মাইনাস কোন দিক জমা হবে কেমনে বুঝবো? এই যে এইটা হচ্ছে উপায়। প্লাস সব সময় জমা হবে ভি ক্রস বি এর দিকে, এটা একটু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। পারবো, একদম সহজ। এই হচ্ছে কাহিনী। তার মানে আমি যদি একটা রডকে, একটা কন্ডাক্টিং রডকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে 90 ডিগ্রি কোণে গতিশীল করি, সে কিন্তু একটা ব্যাটারিতে রূপান্তরিত হয়ে যাবে। এরপর খালি তুমি সার্কিট কানেকশন দাও, দেখবা কারেন্টের ফ্লো পেয়ে গেছো। ইজি না? ইজি। এখন এইটার একটা অল্টারনেটিভ প্রমাণ আছে, বুঝছো? যেমন এইটা প্রমাণ করার জন্য তোমার কি চ্যাপ্টার 5 এর কোনো কনসেপ্ট লাগছে না, এটা তুমি প্রমাণ করলা কি দিয়ে? চ্যাপ্টার 4 এর কনসেপ্ট দিয়ে। চ্যাপ্টার 5 এর যে কনসেপ্ট সেটা দিয়েও এটা প্রমাণ করা সম্ভব। কিভাবে সম্ভব সেটাও আমি একটু দেখাই দিই, হ্যাঁ। বাট ব্যাপার যেটা হয়, চ্যাপ্টার 5 এর কনসেপ্ট দিয়ে প্রমাণ করতে গেলে হচ্ছে তুমি এতটা ক্লিয়ার আইডিয়া পাবা না। এর জন্য হচ্ছে আমি এটা প্রথমে চ্যাপ্টার 4 এর কনসেপ্ট দিয়ে বুঝাইলাম, এখন এটা চ্যাপ্টার 5 এর কনসেপ্ট দিয়েও হচ্ছে বুঝাই দিই। প্রসেস টু লেখো কি? প্রসেস টু। আচ্ছা, কখনো রেল লাইনে উঠছো? রেল লাইন না, রেলে উঠছো কখনো? বলো তো, উঠার তো কথা, তাই না? জীবনে এত বড় হইছো, রেলে উঠো নাই মানে? ধরো একটা ইমাজিনারি রেল লাইনের কথা চিন্তা করি। কিসের কথা ভাইয়া? একটা ইমাজিনারি রেল লাইন। ভাই ইমাজিনারি রেল লাইন দিয়ে কি করব? এখানে কি আপনি রেলগাড়ি চালাবেন? না, ধরো কিছু একটা করবো আর কি। লেট সাপোজ এখানে হচ্ছে আমাদের কি আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে। কি আছে? ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এরকম 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 এরকম, এখানে এই 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 র্যান্ডমলি জাস্ট আঁকো, তাইলেই হইছে। এত ভালো মতো আঁকা লাগবে না, মোটামুটি আঁকতে পারলেই আমাদের হবে। ওকে, এটা আমাদের একটা ইমাজিনারি রেল লাইন, আমরা চিন্তা করলাম। এখন আমাদের যে কন্ডাক্টিং রডটা সেটা আছে হচ্ছে এখানে, এখানে এখানে হচ্ছে আমাদের কন্ডাক্টিং রডটা আছে। অ্যাডমিশনে যে ম্যাথটা আসছিল সেটা হচ্ছে এটা দিয়ে আসছিল, এটা দিয়ে ম্যাথটা আসছিল। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং রড, এবং এটাকে লেট সাপোজ আমরা গতিশীল করছি এই বরাবর। কত বেগে গতিশীল করছি? ধরো ভি বেগে গতিশীল করছি। কত বেগে? ভি বেগে। ওকে, ম্যাগনেটিক ফিল্ডের মান কত? ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে বি। ওকে, রডের দৈর্ঘ্য কত? রডের দৈর্ঘ্য হচ্ছে এল। কত? এল। ঠিক আছে, এখন রডটা যদি আমি এই বরাবর গতিশীল করি, ধরো এখানে হচ্ছে একটা ফ্রিকশনলেস সিস্টেম, এখানে কোনো ফ্রিকশন নাই কারণ আমরা এনার্জি লস কনসিডার করতেছি না। সো এটা হচ্ছে আমাদের কি? ফ্রিকশনলেস। এটুকু হচ্ছে ফ্রিকশনলেস। মানে ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে আমার একটা পাথ, এইটা, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এই হচ্ছে আমার রড, আমি রডটাকে আস্তে আস্তে এই বরাবর গতিশীল করে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, ওকে। এবং এই নিচের পার্টগুলো মানে যেখানে আমার কন্ট্যাক্ট পয়েন্ট আছে সেই কন্ট্যাক্টগুলো হচ্ছে ফ্রিকশনলেস, কোনো রকম ফ্রিকশন নাই বা কোনো রকম এনার্জির লস নাই। আচ্ছা,
তাহলে যদি এই বরাবর রডটাকে আমি গতিশীল করি, একটা নির্দিষ্ট সময় পর রডটা কি এখানে থাকবে না, রডটা সামনে থাকবে, সে তো আগাচ্ছে, একটা নির্দিষ্ট বেগ নিয়ে আগাচ্ছে, সো রডটা সামনের দিকে আগাইতে থাকবে আগাইতে থাকবে আগাইতে থাকবে। আমি ধরলাম ডিটি সময় পরে আমার রডটা আছে এখানে। কি বললাম ভাইয়া? আমি ধরলাম, কি ধরলেন ভাইয়া? ডিটি সময় পরে আমার রডটা আছে এখানে, তার মানে রডের একটা সরণ ঘটছে। ভাইয়া কতটুকু সরণ ঘটছে? সরণ ঘটছে এতটুকু, ধরলাম ডিএক্স। কতটুকু সময়ে ঘটছে? ধরলাম ডিটি সময়ে, ধরলাম ডিটি সময়ে, ডিটি সময়ে কন্ডাক্টিং রডটি, কন্ডাক্টিং রডটি লেখেন, কন্ডাক্টিং রডটি ডিএক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। কি করছে? ডিএক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, অতিক্রম করেছে। আচ্ছা, তার জন্য কি এখানে ইএমএফ ইনডিউস হবে? কেন ইএমএফ ইনডিউস হবে বলো তো? আমি বললাম ইএমএফ ইনডিউস হবে এটাকে গতিশীল করার জন্য বা এই বরাবর নিয়ে আসার জন্য এখানে ইএমএফ ইনডিউস হবে। কেন ইএমএফ ইনডিউস হবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। চ্যাপ্টার 5 এর আলোকে ব্যাখ্যা করো। আগের ব্যাখ্যাটা তো চ্যাপ্টার 4 এর আলোকে হয়ে গেল। চ্যাপ্টার 5 এর আলোকে ইএমএফ ইনডিউস হওয়ার রিজন কি ছিল? যদি কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্সের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তখন হচ্ছে তার মধ্যে ইএমএফ ইনডিউস হয়। চৌম্বক ফ্লাক্সের মান কেন কেন চেঞ্জ হতে পারে? আমাদের চৌম্বক ফ্লাক্সের ফর্মুলা কি ছিল? ফাই ইজ ইকুয়ালস টু বি এ কস থিটা। এখানে আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। এরিয়া ভেক্টর কোন দিকে? এরিয়া কোনটা? এই যে এটা হচ্ছে এরিয়া, এর জন্য ইমাজিনারি রেল লাইন টাকা লাগছে। যখন আমার রডটা এখানে, যখন রডটা এখানে, তখন এরিয়া হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে এরিয়া। ঠিক আছে, এবং যখন রডটা এখানে, তখন আমার এরিয়া হচ্ছে এতটুকু। কতটুকু? এই যে এতটুকু, এই পুরোটা হচ্ছে তখন এরিয়া। বুঝতে পারছেন? সো এই এরিয়ার মধ্যে দিয়ে অতিক্রমকারী যে ফ্লাক্সটা, সেটার মান আমার বের করা লাগবে। আমার ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা কি? বি এ কস থিটা। বি এর মান তো চেঞ্জ হচ্ছে না, বি তো কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড তো আমাদের কনস্ট্যান্ট, এটাকে আমরা চেঞ্জ করতেছি না। একটু আগে কি চেঞ্জ করছিলাম? করি নাই। তার মানে বি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, থিটার মান কনস্ট্যান্ট। যেমন এই কেসটাতে থিটা হচ্ছে 0 ডিগ্রি। ম্যাগনেটিক ফিল্ড তলের সাথে লম্ব বরাবর, এরিয়া ভেক্টরও তো তলের সাথে লম্ব বরাবরই হবে। এখানে ম্যাগনেটিক ফিল্ড তলের সাথে কেমনে আছে? তল আছে এখানে, ম্যাগনেটিক ফিল্ড আছে তল বরাবর ভিতরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এবং তলের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এরিয়া ভেক্টর কোন দিক কাজ করে? তলের সাথে 90 ডিগ্রি কোণে। তার মানে এরিয়া ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ এখানে কত? 0 ডিগ্রি। সো আমরা বলতে পারি এখানে ফাই ইজ ইকুয়ালস টু বি এ। কেন? কারণ থিটার মান হচ্ছে 0 ডিগ্রি এবং cos 0 এর মান হচ্ছে 1। ওকে, তার মানে ম্যাগনেটিক ফ্লাক্সের মান বা তলের মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সের মান এখানে দুই ভাবে চেঞ্জ হইতে পারে। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান চেঞ্জ হইলে, আর একটা হচ্ছে এরিয়ার মান চেঞ্জ হইলে। এখানে কি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান চেঞ্জ হচ্ছে? না, ম্যাগনেটিক ফিল্ডের মান তো কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে কি এরিয়ার মান চেঞ্জ হচ্ছে? ইয়েস, এরিয়ার মান কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখুন শুরুতে যখন এখানে ছিল রডটা, তখন এরিয়া কতটুকু? এরিয়া হচ্ছে এতটুকু। ওকে, রডটা ডিটি সময় পরে এখানে আসছে, তখন এরিয়া কতটুকু? তখনও কি এরিয়া এতটুকু? না, তখন কিন্তু এরিয়া চেঞ্জ হয়েছে, তখন এরিয়া হচ্ছে এতটুকু। তার মানে এরিয়া এখানে চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। যখনই আমি কন্ডাক্টিং রডটাকে এইদিকে নিয়ে আসতেছি, যত এইদিকে নিয়ে আসবো, এরিয়ার মানটা বাড়তে থাকবে। এরিয়া কি হবে? বাড়তে থাকবে। যত বেশি এরিয়া, তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স এই এরিয়ার মধ্যে দিয়ে অতিক্রম করবে। তার মানে এরিয়া চেঞ্জ হচ্ছে, তার জন্য ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এবং তার জন্য এইবার এখানে ইএমএফ ইনডিউস হবে। ক্লিয়ার গাইস? গুড। এই ইনডিউসড ইএমএফ এর মান কেমনে বের করব? ভাইয়া ফ্যারাডের সূত্র যদি তোমার থাকে মনে, ফ্যারাডের সূত্র পড়েছিল না কোনো এক কালে? চলো, ইএমএফ কি হয়? ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি। ঠিক আছে, ফ্যারাডের সূত্র। এখানে ফাই কত? ফাই হচ্ছে ডি বি এ বাই ডি টি। ঠিক আছে, সহজ। দেখো এখানে বি হচ্ছে কনস্ট্যান্ট, বি কে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসো, ভিতরে থাকবে হচ্ছে ডি এ বাই ডিটি। আচ্ছা ভাইয়া, এরিয়া কি হারে চেঞ্জ হচ্ছে? খেয়াল করে দেখো তো, এখানে আমার এরিয়ার পরিবর্তন কতটুকু? এই যে ডিটি সময়, এটা হচ্ছে ডিটি সময়, আর এটা হচ্ছে ডিটি সময়ে এরিয়ার পরিবর্তন। ডিটি সময় আমার কন্ডাক্টিং রডটা এখান থেকে এখানে আসছে, তার জন্য এরিয়া কতটুকু চেঞ্জ হয়েছে?
বলো কতটুকু এরিয়া চেঞ্জ হয়েছে? আগে এরিয়া ছিল এতটুকু, এখন এরিয়া হয়েছে এতটুকু, এরিয়া বাড়ছে কতটুকু বা চেঞ্জ হয়েছে কতটুকু? এই যে এতটুকু এরিয়া চেঞ্জ হয়েছে। ভাইয়া বুঝি নাই, ইস রে এরা নাকি বুঝে নাই। দেখো এই এই হচ্ছে শুরুর এরিয়া, ওকে, এটা হচ্ছে শুরুর এরিয়া, পরবর্তীতে ফাইনাল এরিয়া হচ্ছে এতটুকু। তাহলে এরিয়া বাড়লো কতটুকু? এরিয়া বাড়ছে বা পরিবর্তন হয়েছে হচ্ছে এতটুকু। তার মানে এখানে ডিটি সময় আমার কন্ডাক্টিং রডটা এখান থেকে এখানে আসছে, তার জন্য এরিয়ার পরিবর্তন কতটুকু? এরিয়ার পরিবর্তন হচ্ছে এই যে এতটুকু। এতটুকু এরিয়া কত, বা এইটুকুর এরিয়া কত? এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে ডিএক্স। তার মানে এরিয়ার পরিবর্তন ডিএ ইজ ইকুয়ালস টু এল ডিএক্স। বুঝতে পেরেছেন? আপনাকে বলা হয়েছে এইটা হচ্ছে এল, ওকে, এইটা হচ্ছে ডিএক্স, এবং এরিয়ার পরিবর্তন ঘটছে এই যে এতটুকু। তাহলে এরিয়ার পরিবর্তনের মান কত হবে? এল মাল্টিপ্লাইড বাই ডিএক্স। একটা আয়তাকার ক্ষেত্র না, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করে দাও, এরিয়া পাওয়া যাবা। ওকে, তার মানে ডিটি সময়ে এরিয়ার পরিবর্তন কত? এল ডিএক্স। চলো মানটা বসাই দিই। যদি এখানে আমরা মান বসিয়ে দিই তাহলে বি মাল্টিপ্লাইড বাই এল ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, তার মানে বি এল ইন্টু ডিএক্স বাই ডিটি। আচ্ছা ডিএক্স বাই ডিটি কি? dx হচ্ছে সরণ, dt হচ্ছে সময়। সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। সেই বেগটাই হচ্ছে v। সো মান বসায় দাও, কাজ শেষ, বের হয়ে গেছে bvl। এটাই ইনডিউসড ইএমএফ, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। ঠিক আছে, তাহলে ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়ালস টু bvl। বুঝছেন? এই হচ্ছে চ্যাপ্টার 5 এর কনসেপ্ট দিয়ে এই জিনিসের প্রমাণ। সো আলটিমেটলি আপনার এই ফর্মুলাটা জানা থাকা লাগবে। এই ফর্মুলা জানা থাকলে আর কোনো সমস্যা নাই। আশা করি পারবো, কারো আসলে তেমন কনফিউশন এখানে ক্রিয়েট হওয়া উচিত না। এবং বলো তো এখানে প্লাস কোথায় জমা হবে, মাইনাস কোথায় জমা হবে, কেমনে বের করবো? সব সময় ভি ক্রস বি এর ডিরেকশন দিয়ে। তুমি চাইলে লেঞ্জের ল দিয়েও এখানে চিন্তা করতে পারো। যদি তুমি লেঞ্জের ল দিয়ে চিন্তা করতে চাও সেটা হইলেও হবে, বাট তুমি চাইলে ভি ক্রস বি এর ডিরেকশন দিয়ে খুব ইজিলি বের করে ফেলতে পারো। এখানে ভি কোন দিকে? ভি হচ্ছে এই দিকে। বি কোন দিকে? বি হচ্ছে ভিতরের দিকে। তাহলে ভি ক্রস বি, বুড়াঙ্গুল কোন দিকে? উপরের দিকে। তার মানে প্লাস হচ্ছে উপরের দিকে, মাইনাস হচ্ছে নিচের দিকে। ক্লিয়ার? একদম একদম সহজ। এবং এখানে যদি এখন সার্কিট কানেকশন দিয়ে দেই, কারেন্ট কিন্তু ফ্লো করা শুরু করে দিবে। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে। পারবো? ওকে, কোনো কনফিউশন নাই? গুড। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা এটা একটা এক্সট্রা পিডিএফ, আমি হচ্ছে একটু জেনারেল কেসেসে আসি। ঠিক আছে, এবার আসো জেনারেল কেসেস। ওটা গেল একটা স্পেশাল কেস, তাই না? ওটা কি ছিল? ওটা ছিল একটা স্পেশাল কেস। এখন জেনারেল কেসের ফর্মুলা কি হবে? ঠিক আছে, আমি যদি 90 ডিগ্রি কোনো গতিশীল না করি, যদি অন্য কোনো গতিশীল করি, তখন কি ইএমএফ ইনডিউস হবে না? হবে। এবং সেই ইনডিউসড ইএমএফ এর মান কেমনে বের করব? শোনো, একদম ইজি। এই ফর্মুলাটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। ইএমএফ, এটার প্রমাণও আছে, বাট প্রমাণের মনে হয় না দরকার আছে। আগেরটারও প্রমাণের দরকার ছিল না খুব বেশি, বাট ওই যে কনসেপ্টে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য প্রমাণে আসলে যাওয়াই লাগে, বাট এইটার প্রমাণের আসলে আর দরকার নাই। তাহলে ইএমএফ ইজ ইকুয়ালস টু ভি ক্রস বি ডট এল। এইটা হচ্ছে ইনডিউসড ইএমএফ বের করা রডের ক্ষেত্রে, বা যে কন্ডাক্টিং রডের যে প্রবলেমগুলো, সেটার ইনডিউসড ইএমএফ বের করার জেনারেল ইকুয়েশন। ভি ক্রস বি ডট এল, দুইটা ভেক্টরের ক্রস গুণ করা লাগবে, তার সাথে অপর যে ভেক্টরটা তাকে ডট গুণ করা লাগবে। ইচ্ছা মতো আবার করা যাবে না, ঠিক আছে? এখানে ভি আর বি এর ক্রস গুণ করা লাগবে, তার সাথে হচ্ছে এল ভেক্টরকে ডট গুণ করা লাগবে। সেখান থেকে আমরা ইনডিউসড ইএমএফটা পেয়ে যাব। এইটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। লেখেন এটা কি? এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। হ্যাঁ, জেনারেল ফর্মুলা দিয়ে কি আপনি একটু আগের কেসটার ফর্মুলাও নিয়ে আসতে পারবেন? হ্যাঁ পারবো। আসো কয়েকটা এক্সাম্পল দেখি জেনারেল ফর্মুলার। চলো 1 নাম্বার এক্সাম্পল লেখো, কেস 1, যেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম। ধরো ক্রস 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 ক্রস। ঠিক আছে, এখানে কি আছে? এখানে হচ্ছে একটা কন্ডাক্টিং ওয়্যার আছে। ওকে, কন্ডাক্টিং ওয়্যারটা কোন দিক গতিশীল? এই দিকে গতিশীল। কত বেগে গতিশীল? ভি বেগে গতিশীল। ঠিক আছে, এখানে আছে কি? এখানে আছে হচ্ছে বি। ওকে, বলো এখানে ইনডিউসড ইএমএফ কত হবে? বলো ইনডিউসড ইএমএফ কত হবে? ফর্মুলা কি? ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়ালস টু ভি ক্রস বি ডট এল ভেক্টর। আচ্ছা, দুইটা ভেক্টরের ক্রস গুণ করতেছো,
যদি ক্রস গুণ করো সেই ক্রস গুণ ফলের রেজাল্ট কি হবে ভি বি সাইন থিটা, তাই না? ভি ক্রস বি এর মান কত? এই বলো তো ভি ক্রস বি এর মান কত? ভাইয়া ভুলে গেছি আবার কিন্তু এইচএসসি 27 এর সাথে ভেক্টর পড়ানো শুরু করে দিব, ঠিক আছে? বলো ভি ক্রস বি কত হবে? ভি ক্রস বি হবে ভি বি সাইন থিটা। ওকে, থিটা হচ্ছে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা এই কেসটাতে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কত? ভাই আমি তো দেখে বুঝতেছি না, তাহলে কিন্তু বিশাল সমস্যা, দেখেই বোঝা লাগবে। দেখো ভি হচ্ছে এই দিকে, বি হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে ভি ক্রস বি এর মান আসবে হচ্ছে ভিবি। ওকে ভাইয়া ভি ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে? দুইটা ভেক্টরের যখন তুমি ক্রস গুণ করবা সেটা ডিরেকশন কোন দিকে হবে? উভয় ভেক্টরের সাথে লম্ব বরাবর। যেমন এখানে যদি বের করি এই হচ্ছে ভি, এই হচ্ছে বি, ভি ক্রস বি এর ডিরেকশন হবে এই দিকে। তার মানে ভি ক্রস বি কোন দিকে? ভি ক্রস বি হচ্ছে এই দিকে, এই দিকে হচ্ছে ভি ক্রস বি। ওকে, তার মান হচ্ছে ভি। আচ্ছা এই ভি ক্রস বি এর সাথে আবার এল কে করা লাগবে হচ্ছে ডট গুণ। দুইটা ভেক্টরের যখন তুমি ডট গুণ করো সেটার রেজাল্ট কি হয়? দুইটা ভেক্টরের মানের গুণফল মাল্টিপ্লাইড বাই কস থিটা। দ্যাট মিন্স আমি যখন ভি ক্রস বি এর সাথে এল ভেক্টরকে ডট গুণ করব তখন সেটার রেজাল্ট কি আসবে? ভি ক্রস বি এর মান হচ্ছে ভিবি, এল ভেক্টরের মান সেটা হচ্ছে এল মাল্টিপ্লাইড বাই কস থিটা। কস থিটাটা কি? কস থিটা হচ্ছে ভি ক্রস বি ভেক্টর এবং এল ভেক্টর যেই দুজনকে ডট গুণ করতেছি তাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা ভি ক্রস বি কোন দিকে? ভি ক্রস বি হচ্ছে এই দিকে। এল ভেক্টর কোন দিকে ভাইয়া? এল ভেক্টরও তো এই দিকে, সেম ডিরেকশনে। দুইটা ভেক্টর যেহেতু একই দিক কাজ করতেছে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে এখানে থিটা কত হবে? 0। তাহলে বসাই দেন ভি বি এল cos 0, cos 0 এর মান 1 BVL। শেষ, সলভড। কত? BVL। বুঝছো? সো এই হচ্ছে জেনারেল এক্সপ্রেশন থেকে আমাদের যে স্পেশাল এক্সপ্রেশনটা সেটা বের করার ওয়ে। ক্লিয়ার গাইস? ভেরি গুড। এখন ভাই এর বাইরে কি আর কিছু নাই? আছে গো, দুনিয়াতে কি খালি এক জিনিসই আছে বলো? কত কিছু আছে দুনিয়াতে, আমরা পড়ি খালি স্পেশালগুলা। ঠিক আছে? আচ্ছা সেকেন্ডটা ধরো এরকম কিছু পরীক্ষা আসছে। ভাই কি পরীক্ষা আসছে? ধরো ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর। কোন দিকে ভাইয়া? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই বরাবর। ধরো এমসিকিউ আসছে তোমাকে কনফিউজ করার জন্য, বুয়েট প্রিলিতে কি এমসিকিউ আছে না? আসে ধরো এরকম একটা এমসিকিউ তোমার দিয়ে দিচ্ছে, তুমি তো ভাববা আই হাই এটা কি, চোখের দেখাতেই তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। আসো দেখাচ্ছি। ধরো তোমার কন্ডাক্টিং রডটা আছে হচ্ছে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। ঠিক আছে, তোমাকে বলছে এটাকে গতিশীল করা হয়েছে এই দিক বরাবর ভি, এটা হচ্ছে বি। দিয়ে বলছে এখানে এই কন্ডাক্টিং রডের মধ্যে ইনডিউসড ইএমএফ এর মান কত? কি এই কন্ডাক্টিং রডের মধ্যে এখানে লিখতেছি ইনডিউসড ইএমএফ এর মান কত? বলো কত হবে? 0 হবে। কি বলেন ভাই, এটা আপনি দেখে কেমনে বুঝলেন? প্র্যাকটিস করলে তুমিও দেখে বুঝবা। এখানে ইনডিউসড ইএমএফ 0 হওয়া ছাড়া অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? দেখো তুমি ইনডিউসড ইএমএফ কেমনে বের করবা? প্রথমে হচ্ছে তোমার করা লাগবে ভি ক্রস বি। কি করা লাগবে? ভি ক্রস বি। এটার মান কত? এটার মান হচ্ছে ভিবি সাইন থিটা। ওকে, আচ্ছা এখানে থিটাটা কি? থিটা হচ্ছে ভি ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ভি ভেক্টর কোন দিকে? এই দিকে। বি ভেক্টর কোন দিকে? ভাই একই দিকে। ভি ভেক্টর এবং বি ভেক্টর একই দিক কাজ করতেছে না? একই দিক কাজ করতেছে। দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি। তার মানে এখানে থিটার মান 0, সাইন 0 এর মান কত গো? ভাইয়া সাইন 0 এর মান 1। সাইন 0 এর মান 1 বাবা। সাইন 0 এর মান 0, রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে 0। ভি ক্রস বি যদি 0 চলে আসে তার সাথে কি আর এল কে ডট গুণ করার দরকার আছে? দরকার নাই। এরপর তুমি এল কে ডট গুণ করো, মন চায় যাকে ডট গুণ করো, রেজাল্ট কি আসবে? রেজাল্ট 0ই আসবে। ঠিক আছে? সো এখানে আমাদের ভি ভেক্টর এবং বি ভেক্টর সেম ডিরেকশনে কাজ করতেছে। থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। অবশ্যই ইনডিউসড ইএমএফ কত চলে আসবে? 0 চলে আসবে। ক্লিয়ার? গুড। আর কোন এক্সাম্পল? হ্যাঁ আরো একটা নেওয়া যেতে পারে। ধরো তোমাকে এরকম কিছু বলছে, আরেকটা নেই, আরেকটা নিলে আরেকটু আইডিয়া ক্লিয়ার হবে। ধরো তোমাকে বলেছে এই বরাবর আছে ম্যাগনেটিক ফিল্ড, এই বরাবর আছে, এই বরাবর, এই বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আমার কন্ডাক্টিং রড কোন বরাবর আছে? কন্ডাক্টিং রড আছে এই বরাবর। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য। হ্যাঁ এগুলো জীবনেও রিটেন আসবে না। রিটেন আসলে এইটা আসবে, এইটা আসবে রিটেনে। ঠিক আছে, এটা আসবে হচ্ছে রিটেনে যদি আসে। ওকে,
এগুলো আসবে এমসিকিউতে, এগুলো কোনোদিনও রিটেনে দিবে না। ওকে, ইঞ্জিনিয়ারিং যে এমসিকিউগুলো হয়, কুয়েটের এমসিকিউ কিন্তু স্পেশালি কঠিন হয় বেশি। বুয়েটের প্রিলিমিনারি এমসিকিউ এর চেয়ে কুয়েটে যে এমসিকিউ হয় সেটা কিন্তু আরও কঠিন। ওকে, এবং ওখানে এরকম কোয়েশ্চেন করার ট্রেন্ড আছে, সেগুলো তোমার জানা থাকা লাগবে, ঠিক আছে, যদি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট হয়। ফাইন। সো এখন হচ্ছে এখানে আমার একটা কন্ডাক্টিং রড আছে, এই কন্ডাক্টিং রডটাকে আমি গতিশীল করছি এই বরাবর। কোন বরাবর ভাই? এই বরাবর গতিশীল করছি। ওকে, এইবার আমার এখানে কোনো ইএমএফ ইনডিউসড হবে নাকি হবে না? তার মানে আমার এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে, ধরো এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, আমি এই কন্ডাক্টিং রডটাকে এইভাবে গতিশীল করছি, তাহলে কি ইএমএফ ইনডিউস হবে? দ্য অ্যান্সার ইজ নো। এখানে ইনডিউসড ইএমএফ এর মান হবে 0। কি ভাইয়া? ইনডিউসড ইএমএফ এর মান হবে 0? ও মাই গড, কেন ভাইয়া? কারণ তো একটা আছে গো, সেই কারণটা কি বলো, বের করতে হবে। আসো, প্রথমে আমার ইনডিউসড ইএমএফ বের করার জন্য বের করা লাগবে হচ্ছে ভি ক্রস বি এর মান, ঠিক আছে, বা ভি ক্রস বি। বলো ভি ক্রস বি এর মান কত হবে? ভি ক্রস বি হচ্ছে ভি বি সাইন থিটা। এইবার কি থিটা 0? না, এইবার তো থিটা 0 না। কেন? দেখো ভি ভেক্টর কোন দিকে? ভি ভেক্টর এইদিকে লম্ব বরাবর, বি ভেক্টর এইদিকে, দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এবার ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে ভি বি সাইন থিটা, থিটার মান হবে হচ্ছে 90 এবং এটার মান আসবে ভি বি। সাইন 90 এর মান হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, ভি ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে? চলো ভি এর সাথে বি কে ক্রস গুণ করো, ভি ক্রস বি। ভি ক্রস বি কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তাহলে আমার ভি ক্রস বি কোন দিকে আসতেছে? তল বরাবর ভিতরের দিকে। কিভাবে দেখানো যাইতে পারে? একটা ক্রস দিয়ে দেখাই দাও। এটা হচ্ছে ভি ক্রস বি এর ডিরেকশন, তল বরাবর ভিতরের দিকে, ঠিক আছে। চাইলে এখানে লিখেও রাখতে পারো, ভি ক্রস বি কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। বুঝতে পেরেছেন? খুবই সহজ, একদম ইজি। এখান থেকে আমার ইনডিউস ইএমএফ বের হয়ে গেছে না। এবার এটার সাথে এল কে করা লাগবে ডট গুণ। আচ্ছা ভাই, এল ভেক্টর কোন দিকে? এল ভেক্টর হচ্ছে এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর হচ্ছে এল ভেক্টর। ওকে, এটার সাথে আমার কি করা লাগবে? ভি ক্রস বি কে ডট গুণ করা লাগবে, তাইলে আমি ইনডিউসড ইএমএফটা পাবো, তাই না? তাহলে ইনডিউসড ইএমএফ আসতেছে আই হাই ভি ক্রস বি এর মান। ওকে, সেটার মান কত? সেটার মান হচ্ছে ভিবি, আমি চাইলে এতটুকু লিখতে পারি ভিবি, তারপর এল এর মান মাল্টিপ্লাইড বাই হচ্ছে কস থিটা। আচ্ছা, কস থিটা, থিটাটা কি? থিটা হচ্ছে যেই দুইজনকে ডট গুণ করতেছি তাদের মধ্যবর্তী কোণ। কাকে কাকে ডট গুণ করতেছি? ভি ক্রস বি এবং এল কে। তার মানে ভি ক্রস বি যে ভেক্টরটা এবং এল যে ভেক্টরটা, এই দুজনের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থিটা। ভি ক্রস বি ভেক্টর কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। এল ভেক্টর কোন দিকে? এইভাবে, এই বরাবর। দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে এখানে থিটার মান কত? 90। ভাইয়া cos 90 এর মান কত? 1। হ্যাঁ, কি cos 90 এর মান 1 নাকি? cos 90 এর মান 0। সো ইনডিউসড ইএমএফ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝছো? সেরকম যে কোনো কেস তোমাকে দিয়ে দিতে পারে পরীক্ষায় এমসিকিউতে, যেগুলোর অ্যান্সার 0 আসতে পারে। তোমার এই জেনারেল ফর্মুলাটা জানা থাকা লাগবে। আর এই যদি রিটেনে আসে, রিটেনে আসলে এটাই আসবে। বুঝেছেন? একদম পারবো। আমার মনে এগুলো নিয়ে কনফিউশন থাকা উচিত না। আরো একটা জিনিস আমি দেখাই দিই, একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, এটা তোমরা নিজেরা চিন্তা করবা। এটা খুবই সহজ। এটা থিঙ্ক ইয়োর সেলফ, ঠিক আছে? নিজে নিজে চিন্তা করবা। ভাইয়া চিন্তা করবো কি দিয়ে? মস্তিষ্কই তো নাই। আয় হায়, তাই নাকি? বিপদ। মস্তিষ্ক যদি না থাকে গো, তোমাদের নিয়ে যাবো কই আমি, বলো তো, যদি মস্তিষ্কটাই না থাকে। ওকে, দেখো এটা চিন্তা করবা, ঠিক আছে? ধরো এখানে আমি তোমাকে একটা কন্ডাক্টিং রড দিয়ে দিলাম, এই হচ্ছে কন্ডাক্টিং রড। কন্ডাক্টিং রডটাই কি করলাম? এই বরাবর গতিশীল করলাম। কোন বরাবর? এই বরাবর, ঠিক আছে, ভি বেগে গতিশীল করলাম। এটা ছিল আমাদের ম্যাগনেটিক ফিল্ড। প্রশ্ন হচ্ছে এটার মধ্যে ইনডিউসড ইএমএফ কত? কি এই কেসটাতে এখানে ইনডিউসড ইএমএফ কত? থিঙ্ক ইয়োর সেলফ, ঠিক আছে? থিঙ্ক 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 ইয়োর সেলফ, নিজে নিজে চিন্তা করো। থিঙ্ক ইয়োর সেলফ। ওকে, আচ্ছা ভাইয়া, এর চেয়েও কি কঠিন কিছু আসতে পারে? যা যা আপনি পড়ালেন, একে তো বলতেছিলেন ভাইয়া এগুলা বইয়ের মধ্যে নাই, এমনিতেই এগুলো একটু কঠিন কঠিন, যদিও খুব বেশি কঠিন ছিল না। এর চেয়েও কি কঠিন কিছু আসতে পারে?
যদি উপরওয়ালা না করে তাও আসতে পারে, ঠিক আছে? কি আসতে পারে দেখাই দিই একটু। যদি একদম এক্সট্রিম কঠিন প্রশ্ন করতে চায় যে না পোলাপানরে আমি এখান থেকে কোনোভাবেই অ্যান্সার করতে দিবই না, যদি একদম এক্সট্রিম কঠিন প্রশ্ন করতে চায় এটা করতে পারে, বাট তাও তোমরা পারবা। কেন শিখাই দিচ্ছি না? পারবা না কেন বলো তো? শিখাই দিচ্ছি কি এমনি এমনি নাকি? ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যদি একদম এক্সট্রিম কঠিন প্রশ্ন করে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওকে 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 ওকে, এই 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 একটা কন্ডাক্টিং রড আছে, কি আছে? একটা কন্ডাক্টিং রড, এরকম, ঠিক আছে? এবার তোমাকে বললো এই কন্ডাক্টিং রডটাকে তুমি কি করছো? ঘোরানো শুরু করছো। কি করছো? ওমেগা কৌণিক বেগে ঘোরানো শুরু করছো। ওমেগা কৌণিক বেগে কি করছো? ঘোরানো শুরু করছো বা ঘুরাইতে শুরু করছো। এভাবে ঘোরাচ্ছ এটাকে ধরে, টাট 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 এইভাবে ঘোরাচ্ছ, ঠিক আছে? এভাবে ঘোরাচ্ছ। প্রশ্ন হচ্ছে তাহলেও কি এটার মধ্যে ইএমএফ ইনডিউস হবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। তুমি যদি এভাবে 90 ডিগ্রি কোণে ম্যাগনেটিক ফিল্ডের সাথে স্থাপন করে একটা কন্ডাক্টিং ওয়্যারকে বা কন্ডাক্টিং রডকে ঘোরানো শুরু করো, এটার মধ্যেও ইএমএফ ইনডিউস হবে। এবং সেই ইনডিউসড ইএমএফ এর মান কত হবে জানো? ধরো এখানে ম্যাগনেটিক ফিল্ডের মানটা হচ্ছে বি। যদি এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান বি হয়, তাহলে এই রডের মধ্যে তাকে ওমেগা কৌণিক বেগে ঘোরানোর জন্য ইনডিউসড ইএমএফ হবে। ফর্মুলাটা জাস্ট জেনে রাখো, যদি কোনো দিন চলে আসে বি ওমেগা এল স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2। এর চেয়ে কঠিন কিছু পরীক্ষায় আসা সম্ভব না, ঠিক আছে? জাস্ট ফর্মুলাটা জেনে রাখো। যদি কোনো দিন লেগে যায়, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কত কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, এল হচ্ছে আমাদের রডটার দৈর্ঘ্য, আর 2 হচ্ছে দুই নাম্বার ইন্টিজার, ঠিক আছে? যাই হোক গাইস, সো এটা হচ্ছে একদম এক্সট্রিম কঠিন প্রশ্ন যদি করে যে না পোলাপানকে এখান থেকে অ্যান্সার করতেই দিব না, তখন এটা করতে পারে, বাট তাও তোমরা অ্যান্সার করতে পারা উচিত, কারণ শিখাই দিলাম। এখন দেখো এগুলা নিয়ে কোনো সমস্যা আছে কিনা। এর বাইরে রেইল রিলেটেড বা যে রড রিলেটেড, কন্ডাক্টিং রড রিলেটেড প্রবলেম হওয়া সম্ভব না। এর চেয়ে কঠিন জিনিস তোমাদের এইচএসসি লেভেলে বা অ্যাডমিশন লেভেলে আসা কাইন্ড অফ অসম্ভব। দেখেন বুঝছেন কিনা? বুঝলে কাজ শেষ। দেখো দেখো দাদা, বেদনার এই জীবনে শুধু খিদা লাগে। বেদনার এই জীবনে শুধু নাকি খিদা লাগে, আমারও লাগে রে, কিন্তু গভীর রাতে গিয়ে লাগে, সারাদিন লাগে না, সারাদিন খাইতে ইচ্ছা করে না, বাট গভীর রাতে এত ক্ষুধা লাগে। এবং ক্ষুধা সেই দিনই বেশি লাগে জানিস, যেদিন না বাসায় খাবার নাই, বাট বা অথবা হচ্ছে খাবারটা ফ্রিজে, ওই দিন হচ্ছে ক্ষুধা বেশি লাগে। যেদিন তোর খাবার আছে একদম চোখের সামনে খাবার, বা খাবার বাইরে গরম করা আছে, ওই দিন তো ক্ষুধা লাগবেই না। ক্ষুধাটা লাগবে যেদিন বাসায় খাবার নাই, খালি একটু পর পর মাথায় আসবে ইস যদি খাবার থাকতো তাহলে যে কি ভালো লাগতো, বা খাবারটা ফ্রিজে বের করে গরম করতে খুব আলসেমি লাগতেছে, ওই দিন খুব ক্ষুধা লাগে রে। যাই হোক গাইস, দেখো বুঝছো কিনা? বুঝলে হচ্ছে আমরা সামনে আগাবো। ভাইয়া এই 4-5 নাম্বার চ্যাপ্টার পড়তে ভাল লাগে না, কি করব? একটু পড়তে হবে গো, একটু পড়তে হবে, এগুলো একটু পড়া লাগবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে 4-5, এগুলো অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। কারণ তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যেই ডিপার্টমেন্টেই পড়ো না কেন, তোমার ট্রিপলির কোর্স তো করাই লাগবে, এবং ট্রিপলির কোর্স করার জন্য তোমার তো ম্যাগনেট সম্পর্কে আইডিয়া লাগবেই। সো 4-5 থেকে ইঞ্জিনিয়ারিংয়ে প্রশ্ন হবে হবে হবেই, মাস্ট। এই চ্যাপ্টারগুলো থেকে এমন কখনোই হয় না যে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে প্রশ্ন আসে নাই, সব সময় আসবে। চ্যাপ্টার 4 থেকেও আসবে, 5 থেকেও আসবে, সব সময়, অলওয়েজ, ঠিক আছে? দেখেন বুঝতে পেরেছি, তাহলে হচ্ছে আমরা সামনে আগাবো। আমরা হচ্ছে একটু ম্যাথ সলভ করি, হ্যাঁ? এখান থেকে কি ম্যাথ আসতে পারে, ম্যাথ একটু দেখে রাখি, আসো। তাহলে হচ্ছে জীবনটা একটু সহজ হয়ে থাকবে। ও মাই গড, এটা কি ভাইয়া? দেখো খুবই সহজ, হ্যাঁ, কোনো কঠিন কোনো কিছু নাই। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টিং রড। যাদের প্রথম দেখায় বুঝতে অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই কন্ডাক্টিং রড। কি ভাইয়া? কন্ডাক্টিং রড এটা, ওকে? এই এই হচ্ছে আমাদের কন্ডাক্টিং রড। এটা দৈর্ঘ্য কত? 2 মিটার। দেখো এখানে না আমরা একটা ক্লোজ সার্কিট বানায় রাখছি, এবং এখানে যে তারের রোধ সেটা হচ্ছে 10 ওহম, ওকে? তোমাকে বলছে 0.5 টেসলা মানের একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে কন্ডাক্টিং রডটা 5 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে গতিশীল। তার মানে আমাকে চৌম্বক ক্ষেত্রের মান দিয়ে দিছে, দ্যাট ইজ 0.5 টেসলা। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কত? 0.5 টেসলা। কত? 0.5 টেসলা, ঠিক আছে, ওকে? রডের বেগ কত? ভেলোসিটি কত? ভেলোসিটি দিয়ে দিছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমরা বলতে পারি রডটাকে আমরা ডান দিকে সরাচ্ছি, কত বেগে সরাচ্ছি? 5 মিটার
পার সেকেন্ড বেগে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রডটার ভেলোসিটি বা রডটাকে এত বেগে আমরা মুভ করাচ্ছি। কি কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে 10 ওম মানের রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। আয় হায় ভাইয়া, তড়িৎ কেন প্রবাহিত হবে? কারণ রডের মধ্যে ইএমএফ ইনডিউস হবে, তখন রডটা কি হিসাবে বিহেভ করবে? একটা ব্যাটারির মতো, এবং যেহেতু এটা একটা ক্লোজড লুপ সার্কিট, তখন এখান দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে। তাহলে আমরা প্রথমে দেখব এই রডের মধ্যে কতটুকু ইএমএফ ইনডিউস হচ্ছে, সেটা কেমনে বের করবো? ভাইয়া ওইদিকে প্লাস কেমনে বুঝলেন? আগেই দেখি আপনি ওইদিকে প্লাস দিলেন। আপনি কি আন্দাজে দিলেন ভাইয়া, নাকি চিন্তা ভাবনা করে দিলেন? চিন্তা ভাবনা করে দিলাম। কেন? কারণ আমাদের প্লাসের ডিরেকশন হবে কোন দিকে? ভি ক্রস বি এর দিকে। ভি হচ্ছে এই দিকে, বি হচ্ছে ভিতরের দিকে, তাহলে ভি ক্রস বি উপরের দিকে, তার মানে উপরের দিকে প্লাস চার্জ জমা হবে, নিচের দিকে মাইনাস চার্জ জমা হবে। তার মানে ইনডিউস যে ইএমএফটা, তার পোলারিটি উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। যদি রড বাম দিকে আসতো তখনও ইএমএফ ইনডিউস হইতো, বাট তখন পোলারিটি চেঞ্জ হয়ে যেত, প্লাস আসতো নিচে, মাইনাস আসতো উপরে, কারণ তখন ভি ক্রস বি আসতো নিচের দিকে। ক্লিয়ার? গুড। ভাই ইনডিউসড ইএমএফ এর মান কত? দেখো ম্যাথ না খুবই সহজ এখানকার ম্যাথ। ওকে, প্রথম কথা হচ্ছে ইনডিউসড ইএমএফ এর মান কত? ইনডিউসড ইএমএফ এর মান হচ্ছে বি ভি এল। বি এর মান কত? বি এর মান হচ্ছে 0.5 টেসলা। ভি এর মান কত? কত বেগে গতিশীল করছি? 5 মিটার পার সেকেন্ড বেগে। এল এর মান কত? রডের দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 2 মিটার। সো এখান থেকে বের করে ফেলো, আসবে হচ্ছে 5 ভোল্ট। ইএমএফ এর একক কি? ভোল্ট, অবশ্যই। গুড। তাহলে এখানে আমার 5 ভোল্টের বিভব পার্থক্য আছে, বা আমরা চিন্তা করতে পারি এখানে 5 ভোল্টের একটা ব্যাটারি আছে। তুমি চাইলে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে ফেলতে পারো, এখানে প্লাস এখানে মাইনাস দিয়ে 5 ভোল্টের একটা ব্যাটারি বসাই দিতে পারো। তাহলে চিন্তা করো, এখানে একটা 5 ভোল্টের ব্যাটারি আছে, এখানে 10 ওহম মানের একটা রোধ আছে, এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে ভাই? তুমি বলো, আমি বলবো না। এখানে 5 ভোল্টের একটা ব্যাটারি আছে, এখানে 10 ওহমের একটা রোধ আছে, এই 10 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে? ভি ডিভাইডেড বাই আর। তার মানে প্রবাহিত কারেন্টের মান হবে I is equals to EMF divided by আর। ইএমএফ এর মান কত? 5 ভোল্ট, আর এর মান হচ্ছে 10, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। দিস উইল বি দ্য কারেন্ট। বুঝছেন? একদম সহজ। ওকে, আর কি কি প্রশ্ন আসতে পারে? আরো দুইটা প্রশ্ন আসতে পারে। দেখো সেকেন্ডটা কি বলছে? কন্ডাক্টিং রডটাকে সমবেগে গতিশীল রাখতে প্রয়োজনীয় বল নির্ণয় করো। এই যে তুমি কন্ডাক্টিং রডটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতেছো, 5 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছে। একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয়, তার উপর প্রযুক্ত নিট বল কত? 0। যদি একটা বস্তুর উপর নিট বল থাকে, তার বেগের মান কখনো কনস্ট্যান্ট হবে? জিন্দেগিতেও কনস্ট্যান্ট হবে না। বাট আমাদের কন্ডাক্টিং রডটা কি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে না? ভাই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তার মানে ওর উপর তো আমরা একটা বল প্রয়োগ করতেছি। প্রশ্ন হচ্ছে কতটুকু বল প্রয়োগ করতেছি? কি বলেন ভাই, বল কেন প্রয়োগ করব? মাত্রই না বললেন বল প্রয়োগ করলে বেগের মান কখনো কনস্ট্যান্ট হবে না, কারণ এখানে তো আরো একটা বল আছে। ও মাই গড ভাইয়া, মাথা না ঘুরান দিছে। কি বললেন ভাইয়া? কিছুই বুঝি নাই। দেখো বুঝাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে একটা বস্তু আছে, লেটস সাপোজ এটা একটা বস্তু, তার উপর তুমি 2 নিউটন বল প্রয়োগ করছো। ধরো 2 নিউটন বল প্রয়োগ করছো। আচ্ছা, এই বস্তু কি সমবেগে গতিশীল হবে? অবশ্যই না। বস্তুর উপর যতক্ষণ বল কাজ করবে, বস্তুর মধ্যে ত্বরণ থাকবে। ওকে, এখন ধরো একটা বস্তু আছে, সে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ওকে, তার উপর তুমি 2 নিউটন বল প্রয়োগ করছো, তার বেগ কি 5 থাকবে? না, বেগ চেঞ্জ হয়ে যাবে। এখন চিন্তা করো, একটা বস্তু আছে, সে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার উপর এই দিক বরাবর 2 নিউটন বল কাজ করতেছে, সব সময় কাজ করতেছে। আমি তোমাকে বললাম বস্তুটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রাখার জন্য তোমার কতটুকু বল প্রয়োগ করা লাগবে? তোমার বল প্রয়োগ করা লাগবে 2 নিউটন বিপরীত দিকে। কেন? একটা বস্তুকে স্থির রাখার বা সমবেগে গতিশীল রাখার কন্ডিশনই হচ্ছে তার উপর নিট ফোর্স 0 হওয়া লাগবে। যখন একটা বস্তুর উপর লব্ধি বল 0 হয় বা লব্ধি বাহ্যিক বলের মান 0 হয়, তখন সে আইদার স্থির থাকে, স্থির বস্তু স্থির থাকে, এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। সো আমাদের এই কন্ডাক্টিং রডটাকে আমরা যদি সমবেগে গতিশীল রাখতে চাই, তার জন্য আমাদের বল কেন প্রয়োগ করা লাগতেছে? কারণ এই রডের উপর অলরেডি একটা ফোর্স আছে, যেটা আমরা দিচ্ছি না, ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে। কি বলেন ভাই, ম্যাগনেটিক ফিল্ড রডের উপরে বল প্রয়োগ করতেছে? ইয়েস,
কেমনে বল প্রয়োগ করতেছে চিন্তা করে দেখো, রডটা যখন গতিশীল, ভালো মতো চিন্তা করবে, হ্যাঁ, যে এখানে হচ্ছে কনসেপ্টগুলো লাগে, এবং আমরা তো কনসেপ্ট মোটামুটি গুলাই খাই ফেলছি। কবে গুলাই খাইছি ভাই? যেদিন চ্যাপ্টার 4 শেষ হইছে ওই দিনই তো ভাইয়া আমরা চ্যাপ্টার 4 এর কনসেপ্ট গুলাই খেয়ে ফেলছি। কেন ভাইয়া? কারণ এটাই তো নিয়ম ভাইয়া। আমি যখন কোনো একটা চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টার পড়ে নিয়মিত আমি ওই চ্যাপ্টারটা ভুলে যাব, তাই না? যখন আমি নতুন চ্যাপ্টারে যাব, আমি কি আগের চ্যাপ্টারে কোনো কিছু মনে রাখবো? অবশ্যই মনে রাখবো না ভাইয়া। সো স্বাভাবিক, আমি চ্যাপ্টার 5 পড়তেছি, চ্যাপ্টার 4 এর কোনো কিছু আমি মনে রাখবো, এটা আপনি এক্সপেক্ট করেন কেমনে? যাই হোক, এক্সপেক্ট করছিলাম, এখন যদি ভুলে যাও তাহলে কি বার করবো বলো? মনে রাখা লাগবে। দেখো, এটা হচ্ছে একটা তার, একটা পরিবাহী তার বা একটা পরিবাহী রড। একটা পরিবাহী রড বা একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তখন ম্যাগনেটিক ফিল্ড কি তার উপর একটা বল প্রয়োগ করে না? একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি একটা কারেন্ট পরিবাহী তার রাইখা দাও, ম্যাগনেটিক ফিল্ড তার উপর কতখানি বল প্রয়োগ করে? ILB sin থিটা। মনে আছে নাকি ভুলে গেছো? আশা করি মনে আছে। দেখো, যখন এটাকে তুমি গতিশীল করছো, তখন এখানে ইএমএফ ইনডিউস হইছে। যখন ইএমএফ ইনডিউস হইছে, এখানে তড়িৎ প্রবাহ শুরু হইছে। কি শুরু হইছে? তড়িৎ প্রবাহ। ভাই, তড়িৎ প্রবাহের ডিরেকশন এইদিকে কেন? ভাই, এই যে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট ফ্লো করবে, কি করবে? প্লাস থেকে মাইনাসের দিকে এভাবে কারেন্ট ফ্লো করবে। তার মানে কারেন্টের ফ্লো হবে রডের মধ্যে দিয়ে এই বরাবর। কোন দিকে? এই বরাবর। ওকে, যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে এবং সেটাকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ম্যাগনেটিক ফিল্ড কি তার উপর বল প্রয়োগ করে না? 100 বার করে, অবশ্যই করে। কতটুকু বল প্রয়োগ করে? ILB sin থিটা। তাহলে এই হচ্ছে আমার একটা কারেন্ট পরিবাহী তার, যার মধ্যে দিয়ে এই বরাবর কারেন্ট যাচ্ছে। কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে। তাকে আমরা রেখে দিছি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সেই ম্যাগনেটিক ফিল্ড তার উপর কতটুকু বল প্রয়োগ করবে? তার উপর প্রযুক্ত বল হবে হচ্ছে FB is equals to ILB sin থিটা। I হচ্ছে কারেন্টের মান, L হচ্ছে তারের দৈর্ঘ্য, B হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান, থিটা হচ্ছে I এবং B এর, I বলতেছি L এবং B এর মধ্যবর্তী কোণ। I তো স্কেলার রাশি, L এবং B এর যে মধ্যবর্তী কোণ সেটাই কি আমাদের থিটা। তাহলে আসেন, আমাদের কারেন্ট গেছে এই দিকে, তার মানে L ভেক্টরটা হচ্ছে এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? তল বরাবর, ভিতরের দিকে। তাহলে এই বরাবর আমার L ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে এই তারের উপর বা এই কন্ডাক্টিং ওয়্যারের উপর বা এই কন্ডাক্টিং রডের উপর ম্যাগনেটিক ফিল্ড এমনিতেই একটা বল প্রয়োগ করবে। সেটার মান কত? সেটার মান হচ্ছে ILB sin 90 থিটার মানে এখানে 90 বা ILB। আচ্ছা, এই বলটা কোন দিকে বল প্রয়োগ করবে? ভাই, বলটা কোন দিকে কাজ করবে বলো তো? ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কেমনে বের করে? খুবই সহজ। যেই দিকে ম্যাগনেটিক ফিল্ড সেই দিকেই চারটা আঙ্গুল, বুড়া আঙ্গুল কারেন্ট প্রবাহের দিকে বা পজিটিভ চার্জ প্রবাহের দিকে, এবং হাতের তালুটাই হচ্ছে ফোর্সের ডিরেকশন। তাহলে ম্যাগনেটিক ফিল্ড গেছে আমার ভিতরের দিকে। কোন দিকে? ভিতরের দিকে। চারটা আঙ্গুলকে ভিতরের দিকে দাও। পজিটিভ চার্জ বা কারেন্ট কোন দিকে? উপরের দিকে। তাহলে বুড়া আঙ্গুলকে দিব উপরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, কারেন্ট হচ্ছে উপরের দিকে, হাতের তালু বাম দিকে। এইটাই ফোর্সের ডিরেকশন। সহজ। ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, কারেন্ট উপরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, চারটা আঙ্গুল সেদিকে, কারেন্ট যেদিকে, বুড়ো আঙ্গুল সেদিকে, হাতের তালু যেদিকে, ফোর্সের ডিরেকশন ওইদিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে, কারেন্ট উপরে, হাতের তালু বামে, তার মানে ম্যাগনেটিক ফোর্সটা কাজ করতেছে বাম দিকে। ঠিক আছে? ম্যাগনেটিক ফোর্স কোন দিক কাজ করবে? বাম দিকে কাজ করবে। এই দিক বরাবর একটা ম্যাগনেটিক ফোর্স এমনিতেই আছে। তাহলে যদি আমি কোনো এক্সট্রা ফোর্স না দেই, এই বেগের মান কি কনস্ট্যান্ট থাকবে? জীবনেও থাকবে না। একটা বস্তু ধরো এই দিক বরাবর, আমি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে ও গতিশীল হচ্ছে, আর একজন ওকে উল্টা দিকে টানতেছে কন্টিনিউয়াসলি, ওর বেগের মান কি কোনোদিন 5 থাকবে? ধরো আমি 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমাকে কেউ উল্টা দিকে ঠেলতেছে, আমি কি 5 মিটার পার সেকেন্ড বেগে যাইতে পারবো? পারবো তো না। কখন 5 মিটার পার সেকেন্ড বেগে যাইতে পারবো? যখন আমার উপর নেট ফোর্স হবে 0। রডের উপর কি নেট ফোর্স 0? না, রডের উপর একটা ম্যাগনেটিক ফোর্স আছে। ম্যাগনেটিক ফোর্স কেন আসলো? শুরুতে কি ম্যাগনেটিক ফোর্স থাকবে না? শুরুতে থাকবে না। যখন ইএমএফ ইনডিউস হবে, রডটা গতিশীল হবে, ইএমএফ ইনডিউস হবে, রডের মধ্যে কারেন্ট ফ্লো করবে। যখনই কারেন্ট ফ্লো করবে, একটা কারেন্ট পরিবাহী তার যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, ম্যাগনেটিক ফিল্ড সেই তারের উপর একটা বল প্রয়োগ করে। ILB sin থিটা, চ্যাপ্টার 4 আমরা পড়ে আসছি। যেটা ডিরেকশন আসছে বাম দিকে, তার মানে এই তারের উপর বাম দিকে একটা ম্যাগনেটিক ফোর্স অলরেডি কাজ করতেছে।
এটাকে যদি আমি সমবেগে গতিশীল রাখতে চাই ওর উপর নিট ফোর্স কত করা লাগবে, 0 করা লাগবে। আচ্ছা নিট ফোর্স কখন 0 হবে ভাইয়া? ধরো বাম দিকে 5 নিউটন বল আছে, নিট ফোর্সকে 0 করবা, কি করবা? ডান দিকে একটা 5 নিউটন বল দিয়ে দাও, মানে বিপরীত দিকে একটা সমপরিমাণ বল দিয়ে দাও, তাহলেই নিট ফোর্স হয়ে যাবে 0 এবং সেই বলটা আমাদের দেওয়া লাগবে, যেই বল দিয়ে আমরা ওকে টেনে নিয়ে যাচ্ছি। বুঝছেন? তো এখানে সমবেগে গতিশীল করার জন্য কিন্তু বল প্রয়োগ করা লাগতেছে। তার মানে আমরা একটা এক্সটার্নাল ফোর্স দিব, সেই এক্সটার্নাল ফোর্সের মান হবে হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের সমান। লাভ কি? লাভ হচ্ছে তাহলে নিট ফোর্স হয়ে যাবে 0, তখন আমাদের এই কন্ডাক্টিং রডটা সমবেগে গতিশীল হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এক্সটার্নাল ফোর্স যেটা দেওয়া লাগবে সেটার মান হবে ম্যাগনেটিক ফোর্সের সমান, দ্যাট মিনস আই এল বি। আই এর মান কত? তারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে? 0.5 অ্যাম্পিয়ার। বসাও। এল এর মান কত? তারের দৈর্ঘ্য 2 মিটার। ম্যাগনেটিক ফিল্ডের মান কত? 0.5 টেসলা। তার মানে অ্যান্সার আসবে 0.5 নিউটন। যদি 0.5 নিউটন বল তুমি এখানে প্রয়োগ করো, তাহলে হচ্ছে আমাদের এই কন্ডাক্টিং ওয়্যারটা বা কন্ডাক্টিং রডটা 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল হইতে পারবে। সহজ, একদম সহজ। ক্লিয়ার গাইস? পারবো এই প্রশ্ন যদি আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই প্রশ্ন বুঝতেই অনেকে প্যারা খেয়ে যায়। সেই প্রশ্ন তোমার প্রথমে বোঝা লাগবে, একবার বুঝতে পারলে সলভ করা আসলে খুব বেশি প্যারা না। পারবো? ওকে, গুড। আরেকটা কোয়েশ্চেন আসো, আরেকটা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে এইটা। এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার নির্ণয় করো। আচ্ছা এখানে ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার কই থেকে আসতেছে? দেখো আমরা এখানে কাজ করতেছি না, কাজ তো করতেছি। এই রডটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করার জন্য তোমার বল প্রয়োগ করা লাগতেছে না, যে বের করলা 0.5 নিউটন বল প্রয়োগ করা লাগতেছে, লাগতেছে না? যখন 0.5 নিউটন বলটা প্রয়োগ করতেছো, তখনই তো তোমার এই রডটা 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে। আদারওয়াইজ কি হইতো? হইতো না। বল প্রয়োগ করতেছো, স্মরণ ঘটতেছে, তাহলে তুমি কাজ করতেছো না? কাজ করতেছো। যদি কাজ করো তাহলে তোমার একটা ইনপুট পাওয়ার আছে না? তুমি একটা ইনপুট ওয়ার্ক করতেছো, একটা ইনপুট পাওয়ার তুমি দিচ্ছ, তার জন্যই তো এই রডটা গতিশীল হচ্ছে। সেই ইনপুট পাওয়ার তোমার বের করা লাগবে। তাহলে আউটপুট পাওয়ার কি হবে? দেখো আমি ইনপুটে কাজ করতেছি, ইনপুট পাওয়ার দিচ্ছি, তার জন্য কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারেন্ট প্রবাহিত হয়ে এই রোধের মধ্যে গিয়ে শক্তি অপচয় করতেছে, সেখানে যে পরিমাণ ক্ষমতা ব্যয় হচ্ছে সেটাকেই আমরা বলবো হচ্ছে আউটপুট পাওয়ার। সো এখানে ইনপুট পাওয়ারটা হচ্ছে ইনপুটে আমরা যে কাজটা করতেছি, মেকানিক্যাল পাওয়ার। আউটপুট পাওয়ারটা হচ্ছে আউটপুটে আমরা যে পাওয়ারটা পাচ্ছি, মানে ইলেকট্রিক্যাল পাওয়ার। বুঝছেন? এটা আপনার বোঝা লাগবে। এই কোয়েশ্চেনে ইনপুট পাওয়ার কি? এই কোয়েশ্চেনে ইনপুট পাওয়ার মানে হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। বলো, এই কোয়েশ্চেনে ইনপুট পাওয়ার কি? ইনপুট পাওয়ার হচ্ছে, আরে জায়গার এত সংকট, অনুপম কি এমনি বলেছিল জায়গা আছে? চলো আসো। ইনপুট পাওয়ার, এখানে ইনপুট পাওয়ারটা কি? এখানে ইনপুট পাওয়ার হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। কি ভাইয়া? এখানে ইনপুট পাওয়ার হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। লেখো মেকানিক্যাল পাওয়ার। ওকে, আচ্ছা এখানে আউটপুট পাওয়ারটা কি? এখানে আউটপুট পাওয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, যেটা আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। ইনপুটে মেকানিক্যাল ওয়ার্ক করতেছি, মেকানিক্যাল পাওয়ার দিচ্ছি, আউটপুটে ইলেকট্রিক এনার্জি পাচ্ছি, তার মানে ইলেকট্রিক পাওয়ার পাচ্ছি। সো আউটপুট পাওয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। ওকে, এতটুকু বুঝে গেছি। এখন ভাই এখানে আমরা ইনপুট পাওয়ারটা কেমনে বের করব? দেখো, যাদের ফর্মুলা মনে আছে সরাসরি বের করে ফেলতে পারবা। একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করতেছো এবং তার জন্য বস্তুটা সমবেগে গতিশীল, ক্ষমতা কেমনে বের করতে বলো? তুমি এখানে রডের উপর বল প্রয়োগ করছো, কতটুকু বল প্রয়োগ করছো? বলো বলো, কতটুকু বল প্রয়োগ করছি? আগের কোয়েশ্চেনে বের করে আসছি, খ নম্বরে 0.5 নিউটন। কই পাইছিলাম? 2 নম্বর প্রশ্নে পাইছিলাম। এতটুকু বল আমাদের প্রয়োগ করা লাগছে এই রডটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রাখার জন্য। তাহলে একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো এবং তার জন্য বস্তুটা সমবেগে গতিশীল, ক্ষমতা কেমনে বের করো? এফ ভি কস থিটা, চ্যাপ্টার 5-এ পড়ছিলাম। ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5-এ পড়ে আসছিলাম মেকানিক্যাল পাওয়ার বের করার ফর্মুলা। যখন বল প্রয়োগের জন্য একটা বস্তু সমবেগে গতিশীল হয়, পাওয়ারের ফর্মুলা কি? এফ ভি কস থিটা। প্রমাণও খুব সহজ, চাইলে এটা প্রমাণও করে ফেলতে পারো। এফ ডিএক্স কস থিটা ডিভাইডেড বাই ডিটি, এফ ভি কস থিটাই চলে আসবে। ঠিক আছে, গুড। থিটাটা কি? থিটা হচ্ছে এফ এবং ভি, বল ভেক্টর এবং
বেগ ভেক্টর, এই দুজনের মধ্যবর্তী কোণ। দেখো আমরা যেদিকে বল প্রয়োগ করছি বেগও সেই দিকেই কাজ করছে, তার মানে থিটার মান কত, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ শূন্য এখানে, তার মানে এফ ভি কস 0। বলো এফ এর মান কত 0.5, বলো ভি এর মান কত 5, কস 0 এর মান 1, তার মানে 2.5 ওয়াট। এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার। ঠিক আছে, একদম ইজি। ওকে ভাই, আউটপুট পাওয়ার কেমনে বের করব? দেখো এখান দিয়ে আমরা প্রবাহিত কারেন্ট জানি, প্রবাহিত কারেন্টের মান কত, 1 নাম্বার কোয়েশ্চেন থেকে পাইছিলাম 0.5 অ্যাম্পিয়ার। কত গো? 0.5 অ্যাম্পিয়ার। কত মানের রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হইছে? 10 ওহম। রোধের মান জানো, কারেন্টের মান জানো, ইলেকট্রিক পাওয়ার কেমনে বের করবা? আই স্কোয়ার্ড আর। মনে আছে ইলেকট্রিক পাওয়ার বের করার ফর্মুলা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম ফিজিক্স সেকেন্ড পেপারের, ভিআই ভি স্কোয়ার্ড বাই আর অথবা আই স্কোয়ার্ড আর। আমরা আই এর মান জানি, রোধের মান জানি, তাহলে এখানে আমার আউটপুট পাওয়ার বা ইলেকট্রিক পাওয়ার কি হবে বলো? আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ার ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার্ড আর। আই এর মান কত? 0.5, তার উপর স্কোয়ার, আর এর মান কত? 10, তার মানে 2.5 ওয়াট। ও মাই গড ভাইয়া, সেম আসছে, সেমই আসবে কেন? এনার্জি লস হয়েছে এখানে। এখানে কি বলছিলাম, এটা ফ্রিকশনলেস সিস্টেম, এনার্জির কোনো লস আছে? লস নাই। যদি এনার্জির কোনো লস না থাকে, তুমি ইনপুটে যা দিবা আউটপুটে তো তাই পাবা। সো এটা বের করারও কোনো দরকার ছিল না, ইনপুট যা পাইছো আউটপুট তুমি তাই পাবা, কারণ এখানে এনার্জির কোনো লস নাই। তাহলে এখানে কিন্তু দেখো এটা খুব সুন্দর একটা পয়েন্ট, ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার এই কেসটাতে সবসময় সেম আসবে। ওকে, ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার এই কেসটাতে সব সময় সেম আসবে। কেন সেম আসবে? কারণ এখানে তো সিস্টেমে কোনো এনার্জি লসই নাই। সেম কেন আসলো? কারণ সিস্টেমে এনার্জি লস নাই, সিস্টেমে এনার্জি লস নাই। বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো দিস ইজ মোর দ্যান এনাফ, এর বাইরে তোমার কিছু লাগবে না। ঠিক আছে, আসলে ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত আসতে পারে। ডান। ও মাই গড ভাই, আজকে ইমোশনাল ইএমএফ পড়াইতে পড়াইতে এই ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। ভাবছিলাম একটু স্বকীয় আবেশটা শুরু করব, এত কষ্টে সংজ্ঞা টঙ্গা লেখা নিয়ে আসলাম, বাট আজকে আসলে শুরু করা গেল না, কারণ হচ্ছে তোমাদের ক্লাস আর লেন্দি করবো না। মোটামুটি আমাদের এমনিতে 1.5 ঘন্টা হয়ে গেছে ইমোশনাল ইএমএফ পড়াইতে পড়াইতে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা স্বকীয় আবেশ, দেন হচ্ছে পারস্পরিক আবেশ, মিউচুয়াল ইন্ডাকটেন্স, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একসাথে পড়বো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখেন গাইস, বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন স্বকীয় আবেশ বলতেছি, মোশনাল ইএমএফ এর ম্যাথ, মোশনাল ইএমএফ এর কনসেপ্ট, যদি পরীক্ষায় ম্যাথ আসে, ম্যাথ হচ্ছে এগুলো থেকে আসবে, এইটা বলো, এইটা বলো, এইটা বলো। আর যদি এমসিকিউ আসে, এমসিকিউ হচ্ছে এই যেগুলো থেকে আসবে, এগুলো যেগুলো করাইছি এখান থেকে হচ্ছে এমসিকিউ আসতে পারে। আর ম্যাথ আসলে যা করাই দিলাম এর বাইরে আসলে আসার তেমন কোনো সুযোগ নেই, আসলে এর মধ্যে থেকেই চলে আসবে। ঠিক আছে, দেখেন সবাই বুঝছি কিনা? বুঝলে আসলে আমাদের ক্লাস কমপ্লিট। ওকে, তাসনিম বলছে ক্লিয়ার। ঠিক আছে, ওকে, তাহলে তো হয়ে গেল ভাই। সেই 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 ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে এগুলো খুব মজার জিনিস। যখন কোয়েশ্চেন ব্যাংকটা খুলবা তখন দেখে মনে হবে আরে ভাই কোয়েশ্চেন ব্যাংক এগুলো কি বাচ্চা বাচ্চা প্রবলেম দিয়ে রাখছে, আমি তো কি কি শিখে রাখছি। ঠিক আছে, সো আই গেস আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা আসলে পিওরলি ইঞ্জিনিয়ারিং ক্লাস ছিল। সো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট না, তারা আজকের ক্লাসটা আসলে উপেক্ষা করাটাই সর্বোত্তম ডিসিশন। বাট পরবর্তী ক্লাস থেকে বাকি সব আবার এইচএসসি টপিক হবে, জাস্ট মাঝখানে একটা একটু এক্সট্রা জিনিস পড়াই নিলাম। এরপর স্বকীয় আবেশ, দেন হচ্ছে পারস্পরিক আবেশ, দেন হচ্ছে জেনারেটর আসবে, এসি কারেন্ট আসবে। এগুলো সব কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্পেশালি হচ্ছে জেনারেটর বলছিলাম, ট্রান্সফরমার, স্পেশালি ট্রান্সফরমারের যে পার্টটা আছে এবং লাস্টে এসি কারেন্টের যে পার্টটা আছে, এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশের হচ্ছে দুইটা ফর্মুলা আছে, সেই দুইটা ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষার জন্য। সেগুলো আমরা পরবর্তী ক্লাসে মানে হচ্ছে আগামী শনিবারে শিখব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, বাচ্চারা ঠিকঠাক পড়াশোনা করতে থাকেন। ফার্স্ট পেপার ব্যাচে তরঙ্গের লেকচার নাম্বার কত গো? লেকচার নাম্বার 7 বা 8 বোধহয় আগামীকাল। সো আগামীকাল সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আরেক দফায় দেখা হচ্ছে, তারপর আবার দেখা হচ্ছে আগামী শনিবার সেকেন্ড পেপার ব্যাচে লেকচার নাম্বার 4 নিয়ে। সো আমাদের আর 4 বা 5টার মতো লেকচার লাগবে, মোটামুটি অনেকটা আমরা আগায় ফেলছি। নেক্সট লেকচারটা হয়ে যাওয়ার পর আমরা বলতে পারি যে হ্যাঁ প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে যাবে নেক্সট লেকচারটা হওয়ার পরে। নেক্সট লেকচারটা একটু বড় লেকচার হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আজকের লেকচারটা খুব বেশি বড় হয় না, 1.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। পরবর্তী লেকচারটা 2 ঘন্টা হইলে কিন্তু কমপ্লেইন করা যাবে না।
ঠিক আছে, আজকের লেকচারটা ছোট ছিল। তো শনিবার দেখা হচ্ছে আবার, আজকের মতো এই পর্যন্তই। ভালো মতো পড়াশোনা করো। গুড বাই, টাটা।